নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 20শে আগস্ট, শুক্রবার। আমরা নেটওয়ার্ক 71 এর উদ্যোগে একটি ঘরোয়া কবিতা আড্ডা নিয়ে উপস্থিত হয়েছি আজকের সন্ধ্যায়। বন্ধুরা, আজ আমরা আমাদের এই ডিজিটাল মঞ্চে যাদেরকে ডেকে নেব তারা প্রত্যেকেই বিখ্যাত ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন এই আমাদের মঞ্চে, এবং তারা প্রত্যেকেই স্বমহিমায় সাফল্য অর্জন করেছেন লেখালেখির জগতে, সাংস্কৃতিক জগতের বিভিন্ন আঙ্গিকে। তাদেরকে নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান, আমাদের ঘরোয়া আড্ডা। এসে গেছে আমাদের সকল যারা অতিথিবর্গ রয়েছেন, গুণীজন, তাদেরকে এক এক করে আমি পরিচয় করব সকলের সাথে। শুভ সন্ধ্যা সকলকে, সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমি মৈত্রেয়ী ঘোষ, সকলের সঙ্গে রয়েছি আজকের এই কবিতা আড্ডা অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন প্রিয় কবি বন্ধু অনিরুদ্ধ আলো, কানাডা টরেন্টো থেকে। রয়েছেন ডক্টর ফারুক আজম, কবি এবং আবৃত্তি শিল্পী। রয়েছেন হ্যালিফ্যাক্স থেকে কানাডার কবি এবং অনুবাদক ফারজানা নাজ সম্পাদী। নমস্কার। রয়েছেন আর ভারত থেকে পশ্চিমবঙ্গ এবং কলকাতার নিবাসী প্রিয় দিদি শ্যামলী রায় এবং মুনমুন মুখার্জি। নমস্কার দিদি, প্রত্যেককে আমার সাদর অভিনন্দন। দেখা যাচ্ছে। ওকে, আজকে আমাদের সঙ্গে যে অনুষ্ঠানে শুরু করব আমরা, যাদেরকে নিয়ে প্রত্যেকের পরিচয় আমরা একে একে দেব, কিন্তু প্রথমে আমি যার কাছে যাব, আমার প্রিয় কবি বন্ধু অনিরুদ্ধ আলো, দাদার কাছে যাব। দাদার কাছে যাওয়ার আগে আমি দাদার সম্পর্কে, দাদার ব্যাপারে কিছু বিষয় আর কি উল্লেখ করতে চাই। আমি একটু দাদার বিষয়ে বলে নিই। সেটা হচ্ছে, এ পর্যন্ত দাদার 50টির উপরে বই লিখেছেন দাদা, এবং সম্পাদনাও করেছেন। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে যেগুলো কবিতা, সেগুলো হলো সোনালী নৈশব্দের হরিণাবলী, প্রেম কি কেবলই পাখি প্রবণ, ভালোবাসা প্রিয়তমা সুর। কিশোর কবিতার মধ্যে উনি লিখেছেন অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে, এই সব রাত দিন। ছড়ার কবিতার মধ্যে উনি লিখেছেন দূরের ডাক, তারপর তারপর। এই ধরনের এগুলো সবই ওনার লেখালেখির মধ্যে রয়েছে। এছাড়া উনি উপন্যাসিকা লিখেছেন 24শে অক্টোবর 1971, সায়েন্স ফিকশন উপন্যাস লিখেছেন পিঁপড়ে, 2302 সালের 1 জানুয়ারি ছোট গল্প, 200 বছরের সেরা বাংলা কিশোর গল্প, এবং আমাদের কালো মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে উনি লিখেছেন। উনি বাংলা ভাষা, ইংরেজি ভাষা এবং কম্পিউটার প্রযুক্তি নিয়ে দেশে বিদেশে পড়াশোনাও করেছেন। আসছি দাদার কাছে। দাদা, আপনার সম্পর্কে আমরা শুনলাম, আপনি এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলে আপনার লেখা কোনো কবিতা আমাদেরকে প্রথমে শোনান। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। ধন্যবাদ মৈত্রী ঘোষ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে এই চমৎকার এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নিউ জার্সি থেকে ফারুক আজম, হ্যালিফ্যাক্স থেকে ফারজানা সম্পা, হ্যালিফ্যাক্স কানাডা থেকে, কলকাতা থেকে শ্যামলী রায় এবং মুনমুন মুখার্জি রায়। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালো লাগা। তো আমি আসলে খুব ভালো লাগছে যে এতজন এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এতজন গুণী ব্যক্তি, নিজ নিজ ক্ষেত্রে যারা সুপ্রতিষ্ঠিত এবং খ্যাতি অর্জন করেছেন, তাদের সাথে আজকে আমি এই আড্ডায় অংশগ্রহণ করেছি। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে মৈত্রী ঘোষ উপস্থাপনা করছে। মৈত্রী ঘোষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো নমস্কার দাদা, আমি আপনাকে অপেক্ষা করছি যারা অংশগ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের কাছ থেকে আমি কবিতা শুনবো, আবৃত্তি শুনবো, এবং তাদের কবিতা সম্পর্কে তাদের নিজস্ব ভালো লাগা, তাদের মতামত শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আমি ছোট দুটি কবিতা আমি পড়ে শোনাই। তো কবিতা দুটি খুব সম্প্রতি লেখা। তো
এটি একটি সনেট। প্রথম কবিতাটির নাম হচ্ছিল আত্মকথা। আমি আমি একটু ক্ষমা চেয়ে নেই, আমি আসলে খুব ভালো কবিতা পড়তে পারি না। এখানে আবৃত্তি শিল্পীরা আছেন, হ্যাঁ, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তবু দাদা কবি কণ্ঠে কবিতার একটা আলাদা মাধুর্য অবশ্যই রয়েছে, আপনি অবশ্যই সেটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, তা আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি দুটো কবিতা পড়বো, ছোট ছোট কবিতা। তা প্রথম কবিতাটির নাম হচ্ছে হলো আত্মকথা। রূপলি ধানসিঁড়ি, খুচরো পয়সার সুরেলা ঝলকানি, কিছুটা কি পেয়েছে সিনে জোকের মতো সাজিনী ভিক্ষুক? নব্য গিটারের সবচেয়ে নির্জন তার কি একখানি মোমের পুতুলের আত্মকথা নয়? এসব উন্মুখ পূর্বসূরি রং, শীতের ঋতু ছেয়ে আঁকুক ঢের, আরণ্যক হই, কুড়িয়ে পাওয়া মাছ রাঙার মৃতদেহ দেহ বুক পকেটে নিয়ে ঘুরছি সারা বেলা। মুহূর্ত তাদের আদিম পিতাদের নিমগ্নতা জানালো, স্বাস্থ্যবান স্নেহ সুখ তারার ঢঙ্গে ওদের মনোবলে ছড়াতো বিশ্বাস। চাঁদের বিবর্ণ সমুদ্রে আজও সপ্তডিঙ্গা ভাসে। আমি কি ভবঘুরে সদাগর কোনো? কপিকলের শ্বাস রেখেছি সঞ্চয়ে, জলান্তরে ঘুরি জংশনের পাশে, ঝড়ের উকি ঝুঁকি সাজায় সংশয়, থাকি না প্রেমহীন, তোমার দিকে যাই এমন করে ক্ষণে তোমাতে হইলিন। আচ্ছা, আমার দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে বৃষ্টি ঘ্রাণ। এটাও খুব সম্প্রীতি লেখা। তোমার ওই মায়াবী আঁখির পাখিময় দৃষ্টি আমার হৃদয়ে বিরহ বৃষ্টি অথই বুনে যায়। দিক চক্রবাল পেছনে ফেলে আসা উপযুক্ত ফড়িংয়ের প্রস্তাবে এক একটি বেলা কলাবতী স্নেহে মুগ্ধতার বেচাকেনা করছিল। তুমি যে পথ দিয়ে এখানে এলে সে পথে ব্রজবলির আকাশ হলো আরো নীল, সুস্থির ধুলিরা নিমেষে প্রগাঢ় রঙিন। জীবন কাঠির মতো গাছের মিশুক শিকড় কি ছড়ায়নি প্রাণ মাটির মগ্নতায়? অবশিষ্ট নানা নষ্ট কীটের আঘাতে শস্যরা আর ভুলণ্ঠিত হবে না। বিষণ্ণতা কোনো মিথ্যাবাদী আলেয়া? পূর্বপুরুষ জাতক পর্দার আড়াল থেকে ব্যঙ্গমা ব্যঙ্গমী বলে যায় লুপ্ত দেবতাদের কথা, যাদের পদাঘাতে পাষাণ পাহাড় চিরে ঝর্ণাধারা নেমে এসেছিল প্রথম। তাদেরও ছিল ভূক্ষেপযোগ্য বজ্রবাণ, সেই বজ্রবাণের সংঘাতে পৃথিবী পেয়েছিল নবীনতম বৃষ্টির ঘ্রাণ। বৃষ্টির উমে ঘুম ঘুম বীজ গর্ভে ক্রমশ বেজেছে সুশীল সবুজের তাগিদ, সবুজ হয়ে ওঠে সকল রঙের সফল জনক। এই ছিল আমার পক্ষ থেকে দুটি কবিতার উপস্থাপনা। তা আমি একদম দাদা, করছেন আজকে করেছে তাদের কাছ থেকে কবিতা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। অবশ্যই দাদা, ভীষণ ভালো লেগেছে। আমি এই বিষয়ে আপনার সাথে অবশ্যই কথা বলবো যে আপনার কবিতা একটু অন্য ধরনের আঙ্গিকের, সেই বিষয় নিয়ে, এবং পরবর্তীকালে আমি অবশ্যই আপনার কাছে অবশ্যই আসবো যে আপনার কবিতার স্টাইলটা একদম অন্যরকম সেই বিষয় নিয়ে। তার আগে আমি সবাইকে একটুখানি করে সবার কাছে যাব, এবং সবার কাছে ইন্ট্রোডিউস করানোটা খুব জরুরি। আমি দ্বিতীয় যে আমাদের বিশিষ্ট ব্যক্তি, তার কাছে যাব, আমাদের ডক্টর ফারুক আজমের কাছে, যিনি একদিকে কবি, আবৃত্তি শিল্পী, অভিনেতা, নাট্য পরিচালক, এতগুলো দিকে উনার যথেষ্ট পরিমাণে গুরুত্ব উনি রেখেছেন, ভূমিকা রেখেছেন। এবং তার সম্পর্কে আরো কিছু আমার জানা যেগুলো আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সির প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। বুদ্ধদেব বসুর তনয়া মীনাক্ষী বসুর সঙ্গে প্রতিষ্ঠা করেছেন আস্থা নাট্য সংগঠন।
বাংলা একাডেমি প্রকাশ করে তার লেখা বই মরণ রে তুহু মম শ্যাম সমান, কবিতার বই আমি ও আকাশ। নিউ ইয়র্কের পত্রিকায় ছাপানো হয় তার বিভিন্ন আর্টিকেল, কবিতা, গল্প, প্রবন্ধ। তার অ্যালবাম রয়েছে কবিতার কবি নির্মলেন্দু গুণ এবং প্রখ্যাত বাচিক শিল্পী রূপা চক্রবর্তীর সঙ্গে। ন্যাশনাল চ্যানেল টিভি এশিয়ার অ্যাঙ্কারও ছিলেন তিনি। এছাড়া অনেক ছোট বড় নানা অনুষ্ঠানের সঞ্চালকও থেকেছেন দাদা। এতগুলো বিষয়ে দাদা এখন নিউ ইয়র্কে সম্ভবত আমেরিকার নিউ জার্সিতে রয়েছেন দাদা। আপনার কাছে আসছি, এতগুলো বিষয় আপনার পাণ্ডিত্য আপনি রেখেছেন, আপনার মহিমা, আপনার সবকিছু প্রকাশ, তার সঙ্গে আপনার পেশায় আপনি ডাক্তার। আমি এটাও শুনেছি দাদা যে আপনি অসুস্থ ছিলেন আপনার একটা অপারেশন জনিত কারণে, তারপরেও আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা সত্যি গর্বিত আপনাকে পেয়ে, আমাদের মধ্যে ভীষণ ভালো লাগছে। দাদা, অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা এবং আপনার মানে কবি কণ্ঠে কবিতা আমরা অবশ্যই শুনে নেব। দাদা, আপনার কাছে। অনেক ধন্যবাদ মৈত্রী, তুমি চমৎকার ভাবে আমাকে উপস্থাপন করলে। জানি না সবকিছুর যোগ্য আমি কিনা। তা এই অনুষ্ঠানে আমাকে অনিরুদ্ধ ভাই আমন্ত্রণ জানিয়েছেন, আর অনিরুদ্ধ ভাইয়ের আমন্ত্রণের এমন একটা সম্মোহনী প্রভাব আছে যেটাকে আমি উপেক্ষা করতে পারি, কারণ উনি যাকে বলে যায় এমন একটা প্রস্তাব করেন, মেক মি অ্যান অফার দ্যাট আই ক্যান রিফিউজ। বিশেষ করে কবিতা আড্ডার কথা যখন বলেছেন, তখন আমার, তুমি যেটা বললে যে আমার কিছুদিন আগে সার্জারি হয়েছে, বাইপাস, এখন ভালোই আছি, ভালো হচ্ছে প্রতিদিন। আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে, এখানে যারা আছেন প্রত্যেকে প্রথিতযশা, প্রত্যেকে গুণী। এই গুণী সমাবেশে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগছে দাদা। অবশ্যই আপনার কণ্ঠে আগে একটা ছোট্ট কবিতা আমরা শুনে নিই আপনার কাছে, অবশ্যই আপনার লেখা, আপনার পছন্দের। ঠিক আছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, রবীন্দ্রনাথের যখন সার্জারি হচ্ছে ওই যে জোড়াসাঁকোতে, তা উনি জিজ্ঞেস করছিলেন সার্জনদের যে আমার কোনো কষ্ট হবে কিনা, যে সার্জারি করতে যাচ্ছে। উনি তো চাচ্ছিলেন না সার্জারিতে যেতে। তখন ডাক্তার বললো কি একদমই কষ্ট হবে না, আপনি এর মধ্যে একটা কবিতা লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, তখন রবীন্দ্রনাথ বললো যে এটা যদি কবিতা লেখার চেয়ে সহজ হয় তাহলে সার্জারি করো। হ্যাঁ, মানে কবিতা লেখার চেয়ে যদি সহজ হয় সার্জারিটা, সে কথার মানে বুঝতে পারছে যে আমি যে কবিতাটা লিখেছি খুব একটা সহজ নয়। তারপরেও কবিতাটির শিরোনাম হচ্ছে এলোমেলো। রাত জেগে লিখেছে প্রেমপত্র খুব যত্ন করে, ছাপাতে গিয়ে দেখি শব্দ গেছে ভেঙে টুকরো টুকরো। হাত দিকে পাও দিকে ছিন্ন ভিন্ন শরীর, হায় শব্দ তুমি কি বুঝে নিয়েছো আমার মনের হাল খাতা। অন্যদের মাইক্রোফোন গুলো একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আমি আবার পড়ছি। রাত জেগে লিখেছি প্রেমপত্র খুব যত্ন করে, ছাপাতে গিয়ে দেখি শব্দ গেছে ভেঙে টুকরো টুকরো। হাত এদিকে পাও দিকে ছিন্ন ভিন্ন শরীর, হায় শব্দ তুমি কি বুঝে নিয়েছো আমার মনের হাল খাতা। ঘুমাবো বলে গেলাম শুতে নিভিয়ে দিলাম আলো, জুনের প্রথম পূর্ণ সোনালী চাঁদ পৃথিবীর খুব কাছে, নুয়ে পড়েছে গ্রীষ্মের পূব আকাশে একাকী। এমন রাতে একা ঘুমানো অপরাধ, শাস্তি দণ্ডনীয়। সুন্দরের কাছে পরাজিত আমি, নতশির দণ্ডপ্রাপ্ত। মুশকিলে পড়েছি কোন ছবি তোমার করব বাছাই, সবগুলো সুন্দর হলে সে এক বিষম দায়। নির্ঘুম সারা রাত কেটে যায় ছবি দেখে দেখে, শেষে বেছে নেই তোমার আদলে যেন তৈরি কামিল ক্লদেতে ভাস্কর্য। বিদ্যুৎ চমকানো ঝড়ের রাতে বিক্ষিপ্ত মন, ঝড়ে ভেসে যাচ্ছে নাগরিক ক্লান্তি কলুষতা। চাই না শুদ্ধ মানুষ, চাই যুক্তিসঙ্গত কেউ। ইচ্ছে প্রবল ছুটে যেতে বিপদ সংকেত উপেক্ষায়, তখন শুনি ফারুক বলছে वहां भी सबर कर लिया मैंने जहां मुझे रोना था। ধন্যবাদ।
ভীষণ সুন্দর দাদা, প্রথমবার আপনার কবিতা শুনলাম, ভীষণ ভালো লেগেছে। আরো শুনবো অবশ্যই, এখনো আমাদের কাছে অনেক সময় রয়েছে একে একে। আহ এবার আমি অবশ্যই আমার যাওয়ার ইচ্ছা ফারজানা নাজ সম্পাদির কাছে। শ্যামলী দি, অবশ্যই, কিন্তু স্ক্রিনটা একটু রোটেট করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার আগে আমি একটু, আমাদের মন আর কি একটু বড় উসখুস করছে যে একটা বাচিক শিল্পীর কণ্ঠে একটা কবিতা শোনার জন্য। তো এই জন্য আমরা আমাদের প্রিয় দিদি শ্যামলী রায়ের কাছে যাচ্ছি, তারপরে আমি ফারজানা নাজ সম্পাদির কাছে অবশ্যই যাব। শ্যামলী দি, তুমি একটু অসুস্থ রয়েছো আমি শুনলাম, কিন্তু যাই হোক, তুমি আমাদের সকলের প্রিয় দিদি, তুমি যে এসেছো আমাদের অনুষ্ঠানে, আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি। এবং তোমার কবিতার ঝুলি আশা করি আমাদের জন্য আজকে ভীষণ উপহার স্বরূপ, অনেক ভালো ভালো কবিতা আমরা শুনতে পাবো সকলেই। দিদির সম্পর্কে আমি জাস্ট দিদির কাছে যাওয়ার আগে একটু বলে নিই, কারণ সকলের জানা উচিত আমাদের দিদি সম্পর্কে। দিদির এখন উনি প্রবাসী বাঙালি, উনার জন্ম এবং কর্মস্থল দুটোই শিলং, কর্মসূত্রে উনি কলকাতা নিবাসী। প্রকৃত অর্থে তিনি থিয়েটার আর্টিস্ট, তবে কবিতা পাঠ দিদির প্যাশন। এই হচ্ছে আমাদের দিদি। দিদি, তোমার কবিতা ঝুলি থেকে আমাদের জন্য প্রথম যে কবিতাখানা তুমি উপহার স্বরূপ এনেছো, সেটা একটু শোনাও আমাদের জন্য। প্রথমে তোমাকেও অনেক ধন্যবাদ, সুন্দর সঞ্চালনা করছো। উপস্থিত সকল গুণীজনকে এবং আমার শ্রোতা বন্ধুদের আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। নেটওয়ার্ক 71 ও কবি ভাই অনিরুদ্ধকে আমার অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে এই সুন্দর কবিতার আড্ডায় আমাকে সামিল করবার জন্য। আর এখন আমার নিবেদনে কবি অনিরুদ্ধ আলমের লেখা দুটি ছোট্ট কবিতা, আমার ভীষণ ভালো লাগা দুটো কবিতা। যদিও ওর লেখা আমার ভীষণই ভালো লাগে, অসাধারণ শব্দের বুনন, আর এটা তো সবাই স্বীকার করবে যে একটু ডিফারেন্ট ওর লেখার স্টাইল। তা আমি একটু, সবাই যদি মাইকটা মিউট করে তাহলে। একদম। মননশীল আকাশ থেকে সনাতন একটি তারা খসে পড়লে তুমি শোবার ঘরের বালিশের কানে কানে বলো, অক্ষহীন হলেও ভালোবাসা কখনো এক একটি বকলম বদ্বীপ নয়। কাবেরী নদীর তীরে পড়ে থাকা টিপু সুলতানের তীর এক টুকরো রোদ্দুর হয়ে কোথাও কি দীপ্ত দিগন্ত এঁকে দিল? দক্ষিণের বাতাসে ভর করে শীতের কফিন কফিন কুয়াশা কিছুদিন কাটাবে কি উত্তরের তালবিধি আঁকা তেপান্তরে? রূপাঞ্জলের রাঙা পদচিহ্নগুলো মুছে গেলে ধুলোদের হৃদয়ে সর্বনাশ রক্তাক্ত হয়ে উঠেছিল। এইসব এপিটাপ কেবলই ডেকে আনে সান্ধ্য আড্ডার অলসতা, মহিষের শুষ্ক চারণভূমিজাত অন্ধকার প্রবাহ। বন্ধ দোরের পাশে পড়ে থাকা স্বনির্বন্ধ শ্যাওলারা একসময় পোড়োবাড়ির পরমাত্মা হয়ে উঠেছিল। চিত্রলেখা, উষাময় পায়রাকে উড়িয়ে দাও দ্বীপান্তরে, আবার তাকে কোন মায়াজালে বন্দি করে কারুকলার নামে দীক্ষা দাও যুদ্ধজয়ের দুতিয়ালি। একটু একটু পেছনে ফিরে তাকালেই দেখতে পেতে এই অবেলায় সবিনয় ছাতা হাতে নিয়ে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি সবিশেষ। ধন্যবাদ। আমার দ্বিতীয় নিবেদন, খুব সুন্দর এই কবিতাটি, রাজকুমারী কিংবা বিশ্বের বাঁশি। একটা শব্দ আসছে। নজরুলের নির্ভুল চুলের অথই আদলে স্বর্গসমান পাখির প্রান্তিক পালক পড়ে আছে রোদ্দুরে। নজরুলের নির্ভুল চুলের অথই আদলে স্বর্গসমান পাখির প্রান্তিক পালক পড়ে আছে রোদ্দুরে। এই হরদমপুরে দিঘির চৌকাঠ ঘেঁষে নিপাট বনে কাঠবিড়ালির স্বেচ্ছাচারিতা বেশ উল্লেখ করার মতো। চোখের পলকে এগাছ ওগাছ করতে করতে ওরা বুঝি ভাবে আসলে পৃথিবীর সকল গাছই হলো পেখমাত্ম পেয়ারা গাছ, শুধু তাদের ফলগুলো ভিন্ন। বিষের মাসি আসন্ন উচ্ছ্বাসে দ্রবীভূত হলে রাজকুমারী ছন্নছাড়া রাজহাঁসদের দখলে থাকা তেপান্তরে ঘুরে ঘুরে কাকে খোঁজে?
ক্লান্তিতে চোখ বোজে সুদূরাগত রেশার চঞ্চলতা। মাটির সোঁদা ঘ্রাণে খোদিত একটি আধখাওয়া কাঠবাদাম কুড়িয়ে নিয়ে উজির রাজার জরুরি ত্রাণ তহবিলে জমা দেয়। অনুপমা ঝিঙে ফুল চিনে চিনে নদীর সন্ধানে এসে দেখি ঘাস ফুলে আঁকা দিগন্ত এখন বালিয়াড়ির দখলে। কোথা থেকে যেন একটা গুলিবিদ্ধ পাখির কর্কশ চিৎকার ভেসে আসছে, বাগানকে বানাও বদ্ধভূমি, আর নিতান্ত শকুন দেখলেই প্রাণান্ত হও। হিংস্র প্রেতের আন্তরিক সাধকরা কেবলই খুঁজে নেয় তাদের তীর্থকেন্দ্র সাজোয়া রণতরীর দেহলিতে। কতটা সুযোগ পেরুলে একটা মানুষ নিশ্চিন্ত মানুষ হয়ে ওঠার সুযোগ পায়? কে ওই বাজায় অগ্নিবীণা? প্রিয়তমা, তোমার ভালোবাসার ব্যারিকেড ফিরিয়ে নাও প্রিয়তমা, আমি যুদ্ধে যাব। যে যুদ্ধে যায় তার পূজনীয় দেবী থাকতে নেই রমণীয় পিছুটান, কিংবা নতুন চাঁদের উজ্জ্বলতায় অনির্বাণ এক টুকরো আঞ্চান আমাকেও আগলে রাখুক। একটি গেলাসে যতটুকু সমুদ্র ধরে ততটুকু ভালোবাসা পেলেও আমি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে কালনাগিনীর চিরায়ু ফনাতে সাজানো নীলমণিটা ছিনিয়ে আনতে পারি তোমার জন্যে। ধন্যবাদ। অপূর্ব, সম্মোহনের মতো আমরা সবাই একদম চুপচাপ তোমার কবিতা শুনছিলাম। ভীষণ ভালো লেগেছে দিদি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভীষণ ভালো লেগেছে, যেমন দাদার কবিতা তেমন তোমার পাঠ, দুটোই মন ছোঁয়া, ভীষণ মন ছুঁয়ে গেছে। ওকে, আমি আবার তোমার কাছে অবশ্যই পরে আবার আসছি। তার আগে আমি অবশ্যই ফারজানা নাজ সম্পাদির কাছে এবার যাব। দিদির সম্পর্কে আমি আগে একটু জানিয়ে নিই সকলকে। তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের দর্শকদের কথা অবশ্যই না বললে নয়, কারণ তাদের ছাড়া আমরা পুরো অসম্পূর্ণ। অনেকেই সকলের প্রশংসা করছেন, সকলের অনুষ্ঠান সকলে আমাদের সঙ্গে দেখছে, সকলের ভালো লাগছে কবিতা সম্পর্কে, সবাই ভালো ভালো মতামত দিচ্ছেন। সবাইকে আমি ঠিক পড়তে পারছি না সবার মতামত, কিন্তু সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকুন, আমাদের কবিতার আড্ডা উপভোগ করুন, আনন্দ নিন, আমরা এটাই চাই, এবং সবসময় আমাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। খুব ভালো লাগছে যে আপনারা আছেন। এবার আমি দিদির কাছে যাচ্ছি। দিদি, ফারজানা নাজ সম্পাদি উনি একজন কবি, তার সঙ্গে অনুবাদক। কানাডার এখন হ্যালিফ্যাক্সে উনি থাকেন। কানাডিয়ান অনলাইন বাংলা পত্রিকা, যেটির নাম CBN24, এর উপদেষ্টা হিসাবে উনি যুক্ত। ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি লোক প্রশাসন বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। নরওয়ে এবং বার্গেন ইউনিভার্সিটি থেকে নোরাড ফেলোশিপ নিয়ে জেন্ডার এবং উন্নয়ন এই বিষয়ে উনি এমফিল ডিগ্রিও লাভ করেছেন। তার সমাদৃত বইটি হচ্ছে জেন্ডার শব্দকোষ। জার্মানির একটি প্রকাশনা সংস্থা VDM থেকে তার লেখা বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। বর্তমানে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর উত্তর আমেরিকা পাতার একজন সংবাদ প্রতিনিধি এবং ফিচার রাইটার হিসাবে তিনি এখন কাজ করছেন। দিদি, আপনার কাছে আসছি। আপনি কানাডার হ্যালিফ্যাক্সে রয়েছেন, অথচ বাংলা ভাষায় কানাডিয়ান হয়তো কোনো কবিতা, এগুলো তো আপনি অনুবাদ করেনি। সেই বিষয়ে কিছু সামান্য কিছু আমাদের যদি শোনান, যে সেই সমস্ত অভিজ্ঞতা এবং তার সঙ্গে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু, এবং তার সঙ্গে আপনার কবিতা একটু শুনে নেবো আপনার কাছে দিদি। দিদি মিউট আছে সম্ভবত, দিদি একটু আপনি মিউট করা আছে সম্ভবত মাইকটা। অনেক ধন্যবাদ দিদি। আসলে সবার উপস্থাপনা শুনছিলাম, উপভোগ করছিলাম, একদম একেবারে তন্ময় হয়েছিলাম। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর পরিবেশনা, সাহিত্যিক পরিবেশনা, আপনার এত সাবলীল উপস্থাপনা এবং সঞ্চালনায় আজকের অনুষ্ঠান আরো প্রাণবন্ত রূপ পেয়েছে। শ্যামলী দিদির আবৃত্তি, ফারুক আজম ভাইয়ের কবিতার উপস্থাপনা আসলে আমাকে একটি অন্য ভাষার জগতে নিয়ে গিয়েছিল। ভাবছিলাম, নিজের অসম্পূর্ণতা গুলোকে চিন্তাও করছিলাম, একই সাথে নিজের অজ্ঞানতাকেও ভাবছিলাম। আর আমার সাহিত্য জগতে সবচেয়ে বড় নির্দেশক আমার অনিরুদ্ধ আলম, বাংলা সাহিত্যের অন্যতম কথার সাহিত্যিক। ওনার কাছ থেকে আমি বলবো, ওনার কবিতা
বারবারই আমি বলি যেটা মূল্যায়ন করার ঔদ্ধত্য বা জ্ঞান আমার নেই। অসাধারণ ওনার কবিতা। এবং কবিতায় উনি সবসময় একটা রূপক, উপমা এবং প্রকৃতির আশ্চর্য সমন্বয় ঘটান। ঠিক সেইভাবে বৃষ্টির ঘুমিয়ে পড়ছিলাম যেন, বৃষ্টির সাথে ঘুমের যে তুলনাটা করেছেন সেটা অসাধারণ। রূপকের যে সামঞ্জস্য দেখিয়েছেন এটিও আসলে সাহিত্যের স্বয়ংসম্পূর্ণতাকে নির্দেশ করে। আজকের অনুষ্ঠান সম্বন্ধে আমি এটাই বলবো, আজকে অনেক গুণীজন আছেন, নিবন্ধিত আছেন, শ্যামলী রায় আছেন, আপনি আছেন, সবার মাঝখানে আমি অতি সামান্য। আপনি যেটা বললেন, আমি তো আসলে অনুবাদ করি একটি কারণে, বাংলা ভাষার সাথে ক্যানাডিয়ান সাহিত্যের একটু সংযোগ করে দেওয়া, এ আমার মূল কারণ। একদম। এবং আ- আমার আ- আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা ভীষণ শব্দ আসছে, একটা হাওয়ার, খুব ডিস্টার্ব ফিল হচ্ছে। হাওয়ার শব্দ আমার এখান থেকে আসছে। একটু দেখো তো, আমি wait. এখন আমার কথা, আমি মূলত মূলত আসলে অনুবাদ যেহেতু করি, অনুবাদ না বলে ভাষান্তর করি, সেটাই আমি একটা পড়বো। আমি একটা উপস্থাপন করবো কানাডার কবি ব্রুস মায়ার্সের একটি কবিতা। ব্রুস মায়ার্স সম্বন্ধে সামান্য একটু বলি। ব্রুস মায়ার্স সমকালীন কানাডার এবং উত্তর আমেরিকার সাহিত্য জগতে অত্যন্ত পরিচিত একটি নাম। এবং উনি কানাডার অন্টারিওতে এক বেরি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ রাইটিং এর অধ্যাপক, মানে সৃষ্টিশীল লেখার ব্যাপারে ক্রিয়েটিভ রাইটিং এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করছেন। একই সাথে উনি ওনার জীবনের অনেক প্রতিবন্ধকতা তুলে ধরেছেন ওনার কবিতার মাধ্যমে, এবং উনি কবি হিসেবে আত্মপ্রকাশ পেতে ওনার যে ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে, এবং একই সাথে উনি ওনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেই পরিপ্রেক্ষিতে ধরে রেখেছেন, সেটার সমন্বয়ে ওনার কবিতা সবসময় লক্ষ্য করা যায়, প্রতিফলন দেখা যায়। তবে আমি ওনার সাথে যখন দীর্ঘ সময় আলাপ করার মাধ্যমে যেই সব কবিতাগুলোর ভাষান্তর করার, আসলে অনুবাদ না বলে ভাষান্তর বলি, কারণ ভাবানুবাদ হয়েছে অনেকগুলো, অনুমতি পেয়েছি, উনি আমাকে অনুমতি দিয়েছেন, ওগুলো থেকে একটি পাঠ করছি। একদম। আচ্ছা, শব্দটা কি একটু কমেছে শ্যামলীদি? শব্দ কমেছে, ওকে। আমার ওনার কবিতায়, ব্রুসের কবিতার একটা বৈশিষ্ট্য হলো ও একেবারেই জীবন থেকে কবিতা লেখে। ধরা যাক ওনার মেয়ে এক চুলা একটি কেক বেক করছে, অথবা রাস্তার ধারে একজন ভিখারি, অথবা একজন নির্যাতিতা নারী, অথবা একেবারে সাধারণ ঘটনা যেগুলো চায়ের কাপে ধোঁয়া উঠছে। এই সাধারণ আমাদের দৃষ্টি যা সাধারণ, কবির দৃষ্টিতে সেটা অসাধারণ হয়ে ওঠে। ঠিক সেইভাবে ব্রুস প্রতিটা কবিতার সৃষ্টি করেছেন, এবং আমাকে উনি যেটা বলেছেন, এবং আমি বুঝতে পেরেছি ওনার কবিতা নিয়ে কাজ করার সময়, যে উনি কখনো কোনো বিষয়কে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না। উনি ইতিবাচক ভাবে দেখেন সব পরিবর্তনকে, এবং যে কোনো পরিবর্তন, ঘটে যাওয়া ঘটনা, নলখাগড়ার বনে একটু সামান্য একটি পোকা উড়ে বেড়াচ্ছে, কি ফড়িং উড়ে বেড়াচ্ছে, এগুলো আমাদের চোখে খুব সাধারণ ঘটনা, কিন্তু এখানে উনি অসাধারণ কিছু আবহ অনুভব করেন এবং সৃষ্টি করেন। এরকমই একটি কবিতা, উনি বন্যাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, যেখানে বন্যা ব্যাপারটা রূপক অর্থে আছে। আমি পড়ছি ওনার বই মেসোপটেমিয়া বইটি থেকে, কবিতার বইটা থেকে উনি বন্যার উপরে একটা কবিতা লিখেছেন, দ্য ফ্লাড। এটার ভাষান্তর করেছি আমি এভাবে: করিডোরগুলি ঘষা মাজা করা নিস্তব্ধ পরিচ্ছন্নতায় পূর্ণ থাকে, আর নার্সরা তাদের কর্মপরিসরকে বিশ্বস্ততার সাথে রক্ষা করে। আমাদের শ্বাসনালিকা পূর্ণ হয় তরল পদার্থ সমৃদ্ধ কোনো দূরত্বে। করিডোরগুলি ঘষা মাজা করা পরিচ্ছন্নতায়, নিস্তব্ধতায় পূর্ণ থাকে। আমরা একসময়ের ভালোবাসাকে মৃত্যুর তরল প্রাণীর স্রোতের সাথে যুদ্ধ করতে দেখি। করিডোরগুলি ঘষা মাজা করা নিস্তব্ধতায় পূর্ণ থাকে, আর নার্সরা তাদের কর্মপরিসরকে নিস্তব্ধতার সাথে রক্ষণাবেক্ষণ করেন। আমরা নিজেদের জানাই আমাদের ধৈর্য ধারণের কথা, কারণ নিজেকে জানাই অনেক সময় সব শেষ ইঙ্গিত দেয়। রামধনুর মাঝে কয়টি প্রতিশ্রুতি থাকে? অনেক উঁচুতে আমি দেখেছি শঙ্খচিলের আকাশে ভেসে বেড়ানোর দৃশ্যকে। আমরা ধৈর্য ধারণ করি, তাই আমি নিজেকে জানাই
অনেক আগেই আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে, অথবা ধৈর্যের। আমাদের উপর ক্রিয়াশীল কোনো ক্রোধান্বিত দেহের নৈসর্গিক রূপ আবিষ্কারের পূর্বেই আমাদের পরিসমাপ্তি ঘটবে। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হয়। আমরা নিজেদের জানাই ধৈর্য ধারণ করার বিষয়ে, যা আমাদের পরিসমাপ্তিকে জানতে শেখায়, বুঝতে শেখায়। রংধনুর মাঝে আর কয়টি প্রতিশ্রুতি থাকে? ঘরের ছাদের রূপালী আলোর বিন্দু কণা, আর ঘরে ভীতিকর নিঃশ্বাসের ছায়ারা আমাদের হৃদয়ে বিশ্বাস স্থাপনের জন্য ধর্মীয় মতবাদকে ক্রমাগত মনিটর করে। ঘরের ছাদে চলে আসা এক বিন্দু আলোর রূপালী কণা আর আমাদের জানার ক্ষেত্রটি আমাদের জানায় এই ব্যথা নিরসনের এক পর্যায়ে চিকিৎসকদের সব অক্ষমতার কথা। যদি সাগরের স্রোতে ঠিক এইভাবে প্রবাহিত হয় কোনো শেষ না মেনে নেওয়া স্রোত, ঘরের ছাদে সেই রূপালী আলোর বিন্দুর কণা আমাদের ঘরে প্রতিটি নিঃশ্বাসের সাথে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এক সময় ছিল যখন মৃত্যু একটি সহজ বিষয় রূপে পরিচালিত হয়েছিল, যা সম্ভ্রম ভরে পাশে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য রেখেছিল। উত্তরাধিকার, সম্পদ, স্মৃতিচারণ, বন্ধুত্বপূর্ণ আলোচনা, সব দিকগুলি মৃত্যুকে একটি সহজ সাধাসিধে ঘটনা হিসেবে পরিণত করে। আমাদের জীবনের সব বিষয়গুলো সম্ভবত এবং অবশ্যই বাতাসে ছড়িয়ে যাবে। অদেখা বিষয়গুলো এর অন্তর্গত নয়। বেঁচে থাকা নিঃশ্বাস একটি সহজ বিষয়ে পরিণত হয়েছিল, যা সম্ভ্রম ভরে পাশে দাঁড়িয়ে সব সময় আমাদের লক্ষ্য রাখছে এবং রেখেছিল। ধন্যবাদ। জীবনের একটা দর্শনের কথা বলেছেন, আমাদের মানব জীবনের সবচেয়ে ধ্রুব দর্শনের কথা উনি বলেছেন। ধন্যবাদ সবাইকে। একদম, আমরা শুনে নিলাম দিদির কাছে, যদিও অনুবাদ, তবুও কোথায় যেন একটা অদ্ভুত মিল আমাদের কবিতার সঙ্গে, সেই মিলটা আমরা পেয়েছি। এবং এর আগেও আমি দিদির কাছে এই অনুবাদের কবিতা শুনেছি, ভীষণ ভালো লেগেছে আমার এই কবিতাগুলো। অদ্ভুত ভাবে একটা পজিটিভ থিঙ্কিং মানুষের মধ্যে, জীবন দর্শনের মধ্যেও, সবকিছুর মধ্যেও যে ভালো লাগা থাকতে পারে, মৃত্যুর হোক আর সেটা যতই দুঃখজনক বিষয় হোক, তার মধ্যেও ভালো লাগা থাকতে পারে। কবিতার মধ্যে কোথাও কোথাও যেন সেটা ফুটে উঠেছে। ভীষণ ভালো লাগলো দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার কাছে আবার পরে যাব। আমাদের আরেকজন সদস্য আমাদের অন্তর্জাল বৈঠকের, তার কথা আমি অবশ্যই এবার বলে নেব। দিদি, মুনমুনদির কাছে যাচ্ছি এবার। দিদি, বা আপনার সম্পর্কে আমি জাস্ট আগে একটু সকলের কাছে পরিচয় করিয়ে দিই আপনাকে, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। দিদি ভীষণ মিষ্টি একটি দিদি আমাদের মধ্যে রয়েছেন। দিদি আমার প্রিয় মুনমুনদি, উনি ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর, কবিতা আর গান ওনার নেশা। উনি কলকাতায় থাকেন এখন বর্তমানে, এবং উনার যেটা, উনি ইস্টার্ন রেলওয়ের উচ্চ পদে চাকুরিরত। সেই সঙ্গে চাকরির সঙ্গে সঙ্গে গান এবং কবিতা একদম সমান সমান ভাবে চালিয়ে চলেছেন। উনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 2020 সালে, 2019 সম্ভবত 2019 সালে সঞ্চয়ন। দিদির কাছে আসছি আমরা। দিদি, একটি পার্সোনাল প্রশ্ন আপনার কাছে রাখছি, ব্যক্তিগত। অবশ্যই। আমি আপনাকে আজকে প্রথম আপনার সঙ্গে পরিচয় হলো। এর আগেও আমরা মুনমুন মুখার্জি নামটার সঙ্গে ভীষণ পরিচিত। আপনিও কলকাতায় থাকেন, উনিও কলকাতা থাকেন, উনিও বাচিক শিল্পী। কোথাও আপনাদের দুজনেরই মিল, আপনারা দুজনেই বাচিক শিল্পী এবং দুজনেই আপনারা এই আঙ্গিকে, মানে কবিতার লেখালেখির যে আবৃত্তি হোক বা পাঠ হোক, এই জায়গাতে দুজনেই সমমহিমায় রয়েছেন। তো কোথাও কি আপনাদের দেখা হয়েছে বা এই বিষয় নিয়ে কি কোথাও আলোচনা হয়েছে যে মুনমুন মুখার্জি দুজনেই একই নাম হওয়ার জন্য কি কোথাও অসুবিধা বা এরকম কিছু ঘটেছে?
একটুখানি হ্যাঁ, শুনে নাও। অসুবিধা অসুবিধা অবশ্যই হয়েছে, কারণ যখন অনলাইন কোনো প্রোগ্রাম হয় বা কোনো টিভির পর্দায় কোনো প্রোগ্রাম হয়, তখন লোকে সরাসরি দেখতে পায় যে কোন মুনমুন মুখার্জি। কিন্তু বেতারে যখন প্রোগ্রাম হয় তখন মানে সবাই, আমার অফিসে কলিগরা জিজ্ঞেস করে, আজকে সকালে তোর কবিতা শুনলাম। আমি বললাম, না, ওটা আমি ছিলাম না। এটা এরকম একটা ব্যাপার। হয়তো সেই মুনমুন মুখার্জির সাথে আমার সামনাসামনি পরিচয় নেই, হয়তো তার ক্ষেত্রেও সেই একই রকম হয়। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য আমি একটা পথ খুঁজে বের করেছি। তার জন্য আমার শ্বশুর বাড়ির টাইটেল মুখার্জি রায়টা সঙ্গে যোগ করে দিয়েছি, মুনমুন মুখার্জি আচ্ছা রায়। আচ্ছা দিদি, একদম দিদি। ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে পরিচয় হয়ে, আপনার আর কথা তোমার বলা মানে সবকিছু ভীষণ। প্রাণবন্ত সঞ্চালনা আজকের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমাদের এক সূত্রে তুমি একটা মালা গেঁথেছো। অসংখ্য ধন্যবাদ দিদি। প্রথমেই আমি বলবো যে আপনার তোমারও বলছি, কখনো আপনিও বলছেন, হ্যাঁ, এত তোমার তোমার মানে তোমার আত্মিক হয়ে অবশ্যই, গেছে তুমি আমার ছোট সম্পর্কটা, বোন। যে কারণে দিদি তোমার না জিজ্ঞাসা করেই আমি আপনাকে তুমিও বলে একদম, ফেলছি তুমি কখনো কখনো। তুমি তুমি আহ, যাই হোক, তো তুমি আমাদের কি উপহার দিচ্ছ আজকে প্রথম তোমার কবিতার ঝুলি থেকে, সেটা একটু শোনাও, তারপরে আমরা তুমি অবশ্যই আবার আমাকে একটু পরবর্তী বলেছিলে পর্বগুলোতে যাব। কদিন আগে আমাদের ভারতের স্বাধীনতা দিবস একদম, ওটা গেছে। আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যাব ভেবেছিলাম তোমার কাছে, স্বাধীনতা নিয়ে, আচ্ছা, যেহেতু হ্যাঁ, দ্বিতীয় পর্বে আমি যাব ভেবেছিলাম। তার আগে তুমি তাহলে তুমি আমি যদি তোমার প্রথমে কোনো পছন্দ মতো কোনো কবিতা, হ্যাঁ বেশ প্রথমে কোনো বেশ একটা বেশ পছন্দ মতো কোনো কবিতা শোনো। বেশ কবিতা, কবি আল মাহমুদের লেখা, বিখ্যাত কবি আল মাহমুদের লেখা কবিতা, কবিতা এমন। কবিতাটি এখন আমি শোনাচ্ছি। আহ, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল মিশন, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর প্রার্থনা। কবিতা চড়ের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা ডাক্তার। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা ডাক্তার। ধন্যবাদ। কি ভীষণ মিষ্টি লাগলো দিদি তোমার কণ্ঠে, কবিতাটি ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব ধন্যবাদ। খুব ভালো, আশা করি সকলেরই ভীষণ সব ভালো লেগেছে, সকলের এবং কবিতাগুলো। আমি একটু বলি যে অনিরুদ্ধ ভাইকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এত গুণীজনের সমাবেশে আমাকে সামিল করার জন্য, যে এত গুণীজনের সমাবেশে আজকে যে আমি এখানে হাজির হতে পেরেছি এবং নিজস্ব পরিবেশনা করতে পারছি, এর জন্য অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধুদের অনেক প্রণাম শ্রদ্ধা, একদম এবং যেসব আমাদের সহশিল্পীরা রয়েছেন আজকে, ফারুক ভাই, শ্যামলীদি, সম্পাদি, সবাইকে আজকে আমাদের শুভকামনা। মৈত্রী। একদম দিদি, অবশ্যই দিদি। আহ তুমি সকলকেই আমাদের শুভকামনা দিয়েছো, তোমাকেও শুভেচ্ছা অভিনন্দন, ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গে। একজন আশরাফ হালদার, একজন প্রখ্যাত গীতিকার কবি গৌরী প্রসন্ন মজুমদারের আজ 20শে আগস্ট প্রয়াণ দিবস। এই অনুষ্ঠানের মাধ্যমে বদন্তি গীতিকার কবি গৌরী প্রসন্ন মজুমদারকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মার শান্তি কামনা করছি। ঢাকা থেকে উনি লিখেছেন। অবশ্যই আমরা সকলেই আপনার সঙ্গে সহমত। গৌরী প্রসন্ন মজুমদার গীতিকার, তার প্রতি আত্মার প্রতি আমাদের সশ্রদ্ধ আহ শ্রদ্ধা, এবং আমরা তার আত্মার শান্তি কামনা করছি। দাদা, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, ভীষণ ভালো লাগছে। অনেকেই রয়েছে ঢাকা বাংলাদেশ থেকে, কখনো ভারতবর্ষ থেকেও অনেকে রয়েছে, আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, কবি বন্ধু রয়েছে, বাচিক শিল্পীরা রয়েছে।
কবি মুনমুন মুখার্জি রায়ের চমৎকার আবৃত্তি শুনে মুগ্ধ হলাম, এইরকম ধন্যবাদ। একটু আধটু, হ্যাঁ একদম রয়েছে। চঞ্চল রায় উনি কথা লিখেছেন আপনার জন্য দিদি। প্রত্যেকের জন্যই দর্শকরা ভীষণভাবে অভিনন্দন পাঠাচ্ছে। জবা ভট্টাচার্য, খুব ভালো লাগছে অনুষ্ঠান, প্রত্যেকেরই ভালো লাগছে অনুষ্ঠান, ভীষণভাবে সবাই একসঙ্গে উপভোগ করছেন অনুষ্ঠান, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা আশা করি সকলের সঙ্গে আমাদের পরিচয় পর্ব কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এবং প্রথম পর্ব শেষে আমরা এবার দ্বিতীয় পর্বে ঢুকছি। দাদা, আবার তোমার কাছে যাব, অনিরুদ্ধ দা। দ্বিতীয় পর্যায়ে তোমার কাছে যাওয়ার আমার একটাই প্রথমে সেই কথা, সেটা হচ্ছে যে দাদা সকলেই বেশিরভাগ, যেমন সম্পাদি বললেন এবং শ্যামলীদি বললেন, মুনমুন দিয়ে তো অবশ্যই নিশ্চয়ই করবেন, বা উনিও হয়তো তোমার কবিতা বহু জায়গায় পাঠ করেছেন। ভীষণ একটা আনন্দ ভরে তোমার কবিতা সবাই পাঠ করছেন। তোমার কবিতার একটা আলাদাই মাত্রা, আলাদা একটা স্টাইল বলতে গেলে, যে কবিতাগুলোতে অদ্ভুতভাবে রূপক ধর্মী, প্রকৃতি প্রেমী তুমি। কবিতার মধ্যে কোথায় যেন প্রকৃতি আর মানুষ একাকার হয়ে গেছে। সেটা শুধুমাত্র যে জীব তা নয়, জ্বরের মধ্যেও তুমি প্রকৃতি টান লক্ষ্য করেছো এবং সেগুলো নিয়ে লিখেছো। তো আমি তোমাকে সেই বিষয়ে বলবো যে তোমার এই প্রকৃতি প্রেম কবিতা, এবং এটাও আমি দেখেছি একটু আগেই তোমার বিষয়ে বলতে গিয়ে আমি দেখলাম যে তুমি উপন্যাস লিখেছো, ছোট গল্প লিখেছো, বিভিন্ন বিষয় লিখেছো, অথচ কবিতার প্রতি তোমার তীব্র আকর্ষণ। কবিতা নিয়ে তুমি যেন ভীষণ ভাবে কোথাও যেন একটা আত্মিকতার সম্পর্কে ডুবে গেছো। এত কবিতার প্রতি টান কেন দাদা, তীব্র আকর্ষণ কেন, সবকিছু ছেড়ে কবিতা কেন? আর প্রকৃতি বা তোমার কবিতার মধ্যে এতটা বড় জায়গা করে নেয় কেন? একটু শুনবো তোমার কাছ থেকে। ধন্যবাদ মৈত্রী ঘোষকে। তো অনেকগুলো প্রসঙ্গ আমার কবিতা নিয়ে উপস্থাপনা করেছেন উপস্থাপিকা। তো প্রথমে আসি প্রকৃতির কথা। আসলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে। গ্রামে প্রকৃতিকে উপভোগ করতে গেলে মানে প্রকৃতিকে উপভোগ করতে গেলে গ্রামে যেতে হয়, থাকতে, অবস্থান করতে হয়। ওই সুযোগটুকু আমার হয়ে ওঠেনি। তো নিরবিচ্ছিন্ন ভাবে শহরে বড় হয়েছি। তারপরও কেমন যেন প্রকৃতির প্রতি একটা খুব মানে একটা অমোঘ টান উপভোগ মানে উপলব্ধি করি আর কি। তো প্রকৃতি সম্পর্কে আমার যা উপস্থাপনা বা আমার যে আমি যে প্রসঙ্গগুলো আসে সেগুলো আমার সব পুঁথিগত বিদ্যা আর কি। হ্যাঁ, তো বড় বড় কবি সাহিত্যিকদের লেখা পড়ে, হ্যাঁ, যেমন আরণ্যক বা আল মাহমুদের কবিতা, সৈয়দ শামসুল-হকের কবিতা বা জসিমউদ্দিনের সেই একদম জসিমউদ্দিনের সঙ্গে পল্লী মাটির কবিতার গন্ধ সঙ্গে একদম অদ্ভুত মিল কবিতা, রয়েছে। তো এইগুলো পড়ে পড়ে আমার প্রকৃতিকে উপলব্ধি করা এবং সেখান থেকেই ভালো লাগা। তো এটা হলো একটা কবিতার জিনিস। প্রতি ভালো লাগা কেন দাদা? কবিতা আসলে আমি খুব ছোটবেলা থেকেই লেখালেখি করি এবং আমার প্রথম লেখা শুরু হয় ক্লাস 4 থেকে। তখন থেকেই কবিতার প্রতি একটা আমার নিমগ্নতা আছে। তা মাঝখানে আমি গদ্য লেখা শুরু করেছিলাম, সায়েন্স ফিকশন লিখতাম। আমার বেশ কয়েকটা সায়েন্স ফিকশনের বইও আছে, একদম দেখলাম আমি। 4-5টা বই আছে এবং বইগুলো বেশ কি বলবো পাঠকপ্রিয়তা পেয়েছে, ভালো পাঠকপ্রিয়তা পেয়েছে। তো প্রবন্ধ লিখেছি, প্রবন্ধ সম্পাদনা করেছি প্রচুর। তো এত কিছু করার পরও আমি কেন যেন আসলে কবিতাকে মানে যেভাবে উপলব্ধি মানে মনের মধ্যে উপলব্ধি একটা টান অনুভব করি, আসলে অন্য গদ্য প্রচুর লিখলেও কবিতার প্রতি কেন যেন একটা মানে একটা রহস্যজনক ভাবে আকর্ষণটা একটু বেশি কাজ করে। আর চিত্রকল্প নিয়ে মনে হয় মৈত্রী ঘোষ একটা প্রশ্ন করেছে, আমি একদম আমি এক্ষুনি আপনার কাছে তোমার কাছে যাচ্ছিলাম বিষয়টা নিয়ে, যে তোমার প্রতিটা লাইনে একটা চিত্রকল্প অঙ্কন করা রয়েছে। এখনই তোমার কাছে প্রশ্নটা নিয়ে যাচ্ছিলাম। আমি যেমন বৃষ্টিঘ্রাণ তুমি শোনালে, সেখানে কলাবতী স্নেহে, ব্রজবুলির আকাশ, নষ্টকীট, দিগ্চক্রবাল, এই সমস্ত শব্দগুলো তুমি উল্লেখ করেছো। বৃষ্টিঘ্রাণ, বৃষ্টির ঘ্রাণ বিষয়টা নিয়ে জানি না, এই ভাবনাগুলো অদ্ভুত রকম ভাবে একটা চিত্রকল্প আমাদের মনে অবশ্যই তৈরি করে। সেই বিষয়টা নিয়ে তোমার এত চিত্রকল্প অঙ্কন, এই বিষয়টা নিয়ে একটু তুমি যদি বলো।
আচ্ছা, আমি আসলে যে কোনো ভাবেই হোক আমার পড়াশোনাটা হয়েছে হলো মানে সাহিত্য নিয়ে। আমি প্রথমে বাংলা সাহিত্যে পড়েছি, পরে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, এবং যখন এখানে আসলাম কানাডা, এখানে এসেও লিটারেচার পড়েছি। তো তো চিত্রকল্প যেমন ইংরেজি সাহিত্যে এক ধরনের চিত্রকল্প, বড় বড় কবি সাহিত্যিকরা তার এক ধরনের চিত্রকল্প, তাদের যে প্রেজেন্টেশন বা উপস্থাপনা এক ধরনের, বাংলা সাহিত্যে এক এক ধরনের। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন যুগ বা পর্যায়ে, সময়ের যে বিভিন্ন পর্যায়ে কবি সাহিত্যিকরা তারা চিত্রকল্পকে বিভিন্ন উপস্থাপন করেছে। তো আমার সবসময় এই চিত্রকল্প নির্মাণের ব্যাপারে একটা প্রচন্ড আগ্রহ কাজ করে। তো কেউ কেউ আমাকে অনেকে বলেন যে আমি, বা বলে থাকতেন, এখন বলেন না, আগে বলতেন যে আমার কবিতার মধ্যে জীবনানন্দের একটা প্রভাব আছে। এখন বলেন, এটা অনেক পরে চিন্তা করলাম যে না, জীবনানন্দ প্রকৃতি নিয়ে লিখেছেন, আমিও প্রকৃতি নিয়ে লিখছি, কিন্তু জীবনানন্দ তো তার সময়ে বসে ওই সময়ের উপলব্ধির ভিত্তিতে প্রকৃতিকে উপলব্ধি করেছেন। এখন তো প্রকৃতি অনেক পরিবর্তন এসেছে, প্রকৃতির মধ্যে জীবন যন্ত্রণা মনে আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আমরা প্রকৃতির উপরে সবসময় অনাবত টর্চার করি। হ্যাঁ, প্রকৃতির উপরে আমাদের নির্মমতা বেড়ে যাচ্ছে। তা এখনকার যে প্রকৃতির উপলব্ধিটা একটু ভিন্ন ধরনের। তো আমি যেটা আমি মনে হয় যে আমার লেখার মধ্যে মনে একটু পরাবাস্তবতা বেশি। যেমন আমি এক জায়গায় লিখেছি একটা কবিতা, একটা দীর্ঘ কবিতা, শেষের লাইনটা এরকম যে, জাস্ট মনে করার চেষ্টা করছি এরকম যে, কলা পাতার ভুলে গেছি কিভাবে বিছিয়ে রাখতে হয় কলা পাতার করতলে নদী, বা এই ধরনের ব্যাপারটা মানে ভুলে গেছি কিভাবে কলা পাতার করতলে বিছিয়ে রাখতে হয় নদী। এখন এখানে তো জীবনানন্দের একটা গন্ধ আছে, কিন্তু আমি আসলে একটু অন্যভাবে প্রকৃতিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেখানে দেখা গেছে যে হয়তো একটা অনুষঙ্গের সঙ্গে আরেকটা অনুষঙ্গ চলে এসেছে, যেমন কলাপাতা প্রসঙ্গ এসেছে, নদীর প্রসঙ্গ এসেছে, খুব পাশাপাশি একসঙ্গে। হ্যাঁ, তো আমি গুচ্ছ গুচ্ছ মানে যখন উপস্থাপনা করি কোনো ইমেজকে, তখন মানে ওই ইমেজটার উপস্থাপনাটা একটু কয়েকটা ইমেজের সম্বন্ধে একটা গুচ্ছ ইমেজ তৈরি হয় আর কি। এটা আমি চেষ্টা করি, আমি জানি না সার্থক হয়েছে কিনা বা কতটুকু পাঠক গ্রহণ করে, এটা চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি যে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য, একটু যাতে আমাদের এই কি বলবো যে এই শহুরে জীবন যন্ত্রণা কাতর এই জীবন যাপনের মধ্যে প্রকৃতির একটু স্নিগ্ধতা দিয়ে একটু যদি ভিন্ন স্বাদ মানুষ উপলব্ধি করতে পারে, ভিন্ন স্বাদের মধ্যে যেতে পারে। সেটাই, কারণ কবিতার প্রতি মানুষের একটা বিমুখতা হয়তো চলে আসছে, এটা বিভিন্ন কারণে। এটা হয়তো কবিদের কারণেও হতে পারে, কবি প্রেজেন্টেশন বা উপস্থাপনা এমন যে হয়তো পাঠক ভাবে গ্রহণ করতে পারছে না, অথবা আধুনিক জীবন যন্ত্রণা এত বেশি যে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করে। তখন মানে যে ধৈর্য দরকার কবিতা পড়ার মতো, ওই ধৈর্যটা হয়তো মানুষের মধ্যে আর নেই। তো এই জন্য আমি চিন্তা করেছি যে হয়তো কবিতাকে এর মধ্যে যদি একটু প্রকৃতির স্নিগ্ধতা, প্রকৃতির লাবণ্য, হ্যাঁ, এই ব্যাপারগুলো আসে, হয়তো পাঠক হয়তো কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করতে পারে কবিতা পড়ার ক্ষেত্রে। এই অবশ্যই আগ্রহ প্রকাশ করবেই দাদা, কারণ আপনি তো অবশ্যই জানেন যে প্রকৃতি আর পুরুষ এইটাই তো নিয়ে আমাদের সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি এবং পুরুষ। সুতরাং প্রকৃতি ছাড়া কে আছে, কোথায় আছে? সুতরাং প্রকৃতি তো থাকবেই, এবং সেটা কবিতার মধ্যে থাকলে আলাদা একটা মাত্রার। অবশ্যই দাদা, অসংখ্য ধন্যবাদ। তোমার কবিতা সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম, সমৃদ্ধ হলাম দাদা। এরপরে আমি ফারুক আজম দাদার কাছে যাব। দাদা, আরেকবার তোমার কাছে যাচ্ছি। দাদা, তুমি পেশায় ডাক্তার, এবং সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা, ভীষণভাবে দায়িত্ব নিয়ে কাজকর্ম করতে হয়, তারপর এতগুলো বিষয় নিয়ে তুমি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছ। দাদা, সেই বিষয়ে একটু বলবে। তার সঙ্গে আমি একটু বলবো, তোমারও শুনেছি তোমার কবিতার মধ্যে চিত্রকল্প দাদার মতনই, ও অনিরুদ্ধ দাদার মতনই চিত্রকল্প
যথেষ্ট কবিতার মধ্যে রয়েছে, সেই বিষয়ে একটু তোমার কবিতার বিষয় সম্পর্কে বা লেখালেখির বিষয় সম্পর্কে একটু যদি বলো, সেই সঙ্গে তুমি যদি চাও অবশ্যই কবিতা বলতে পারো দাদা। হ্যাঁ, অনেক ধন্যবাদ মৈত্রী, তোমার চমৎকার উপস্থাপনা। আমি দেখছি এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে এনাম রাজু। সে খুব চমৎকার কবিতা লেখে এবং আমাদের বেশ আচ্ছা, একটা কবিতা এবং কবিতা কবি এবং কাফে এরকম একটা অনুষ্ঠানে আমরা একসাথে কাজ আচ্ছা, করেছি। চমৎকার কবিতা লেখে। আশা করি সে আমাদের কোনো একটা অনুষ্ঠানে যুক্ত হতে পারবে। তা আমার কবিতা নিয়ে বলার কিছু না, আমি অনেকটা স্বতঃস্ফূর্ত বলতে পারো। যখন কোনো অনুভূতি মনে আঘাত করে সেটাকে প্রকাশ করতে চাই, এবং যেটা প্রকাশটা আমার ব্যক্তিগত হলো যেন সার্বজনীন হয়, সেদিকে চেষ্টা করি একদম, সহজ ভাষায়। এবং অনিরুদ্ধ ভাইয়ের কবিতায় যেরকম একটা পরাবাস্তব, একটা সুরিয়ালিস্টিক এর ছোঁয়া আছে, এবং উনি সেই ধারাটা অনুসরণ করেছেন, যেটাই আর্টের ইতিহাস। আর্টে যেমন প্রথমে হুম, এসেছিল ইমপ্রেশনিস্ট, তারপরে দাদাইজম, কিউবিজম, সুরিয়ালিস্টিক। ওনার কবিতায় সেই ভাবটা আমি পাই, এবং সেদিকে কবিতা ওনারটা অনেকটা ইঙ্গিতপূর্ণ, কিন্তু আমার কবিতাগুলো অনেকটা সরাসরি। এবং আহ, অনেক বিষয়ের কথা তুমি বলেছো যে অনেক কিছুতে আমি ইনভলভ, ডাক্তারি হয়েও। আমাদের একজন প্রফেসর একদম, বলতেন আমাদের একজন প্রফেসর বলতেন, যিনি ব্যস্ত মানুষ তার হাতে সময় সব সময় থাকে, যে অলস তার হাতে সময় থাকে না। তবে আমি বলছি না যে আমি খুব একটা অলস নই, খুবই অলস। অলস না হলে হয়তো আরো অনেক কবিতার বই বের করতে পারতাম। এবং আমার কবিতাগুলো খুব ছোট ছোট, এতে আরেকটা আলসেমির পরিচয় পাওয়া যায়। তাহলে আমি আমার কবিতা শোনাই না, খুব ছোট্ট একদম, কবিতা। একদম দাদা, অবশ্যই শোনাও। কবিতাটি শিরোনাম হচ্ছে সৈরিনী। ছোড়া বসিয়েছ তাও পিঠে, অথচ মুখে ছিল ঝলকিত কোজাগরি আলো। বাহু বাড়িয়েছিলাম আলিঙ্গনে, কিন্তু বজ্র শিখার তীব্র দহনে ভস্য করলে বুকের পাঁজর। বিচ্ছেদ মধুর হতে পারত স্মৃতি সুবাসে, কিন্তু নাগ কিশোরের আড়ালে রেখে গেলে এক বিষ কুক্ষুর। একটি ছোট্ট কবিতা, তোমাকে আরেকটা শোনাই। শিল্পী। কুর্চ স্ফুরণে আকাশ খানি রাঙালে, তারপর উত্তর দক্ষিণে বসালে সারি সারি পাহাড়, ঢালুতে জঙ্গল, শূন্যতা ভরালে দিয়ে নোনা জল। এমন করে সাজাবো বলেই স্খলিত আঁচল, বসনচ্যুত যেই আলোক বর্তিকায় ধাঁধানো চোখ, স্বর্গোদ্যান থেকে নামলো পাবক। সাজাই কি করে কিছু পাতা, করি জড়ো ফুল সজ্জায় পাতা, খোলা বুকে দোলে মালা শুভ্র, মতির চোখেতে টানা অভ্র। চুলগুলো থাক ছড়ানো এলোমেলো, ঘাটটি ঈষৎ বাঁকা, ওষ্ঠাধর একটু খোলো। বৃদ্ধুল্লতা শরীরটা ধনুকের যেমন, প্রত্যালীর আসনে প্রবিষ্ট সম্পূর্ণ জীবন। ধন্যবাদ। ভীষণ সুন্দর লাগলো দাদা, ভীষণ সুন্দর লাগলো। অনেক সত্যি ধন্যবাদ। সহজ সরল একটু কবিতা, যে কারণে হয়তো এত মনোগ্রাহী, সহজ সরল। যাই হোক, আমি দাদা একটা কথা অবশ্যই বলবো যে আজকে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি এই অনুষ্ঠানে এসে। সকলের মধ্যে আমার এত ভালো লাগছে অনুষ্ঠান। আমি ভাবতেই পারিনি যে আমি উপস্থাপনা করে সকলের মানে এই কাছে এসে এইটা করতে পারবো। আমার একটা অদ্ভুত এটা না বললেই আমি পারছিলাম না যে আমার একটা অদ্ভুত আহ ইয়ে কাজ করছিল, যে দুর্বলতা কাজ করছিল বা নার্ভাসনেস কাজ করছিল, যে সেভাবে কি সকলের মনোগ্রাহী করতে পারবো অনুষ্ঠানটা। তো সকলের এত আন্তরিকতা পেয়ে, বিশেষ করে আমার দর্শক বন্ধুদের এত আন্তরিকতা পেয়ে, এত অভিনন্দন পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, এবং অনুষ্ঠানটি সত্যি সাফল্যমণ্ডিত করতে পারছি বলেই মনে হচ্ছে। যা দাদা, আপনার কাছে আমি আবার একটু পরেই আসবো। শ্যামলী দি, তোমার কাছে যাচ্ছি। দিদি, তুমি জানো আমরা আমাদের
75তম স্বাধীনতা দিবস আমাদের এর মধ্যে উদযাপিত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা দিবস একটা আহ বিশাল ঐতিহ্য বহন করে। কত মানুষের প্রাণদান, কত মানুষের বলিদান, রক্তারক্তি, সবকিছুর পরিবর্তে যে স্বাধীনতা আমরা পেয়েছি এবং এতগুলো বছর অতিক্রান্ত হয়েছে স্বাধীনতার, সেই স্বাধীনতা যে স্বপ্ন নিয়ে তারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, তাদের চোখে ছিল, যে কারণে তারা বলিদান দিয়েছিলেন, যে সমস্ত আমাদের দাদা ভাইরা যারা দিয়েছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য বলিদান, সেই স্বপ্ন কি সত্যি বাস্তবায়িত হয়েছে? ভারতবর্ষ কি সেই জায়গায় পৌঁছেছে? এখনো পর্যন্ত কি সব দিক থেকে আমরা সত্যি সাফল্য অর্জন করেছি বা স্বাধীন হতে পেরেছি? এই প্রশ্নটা বুঝি সকল ভারতীয়দের মনে এখন রয়ে গেছে। তো তবুও স্বাধীনতা তার একটা আলাদাই স্বাদ, আলাদাই আনন্দ স্বাধীনতা পাওয়ার। সেই স্বাধীনতা উপভোগ করবারই সত্যি একটা আলাদা মনে হয় যে আলাদা, সকলের কাছেই মনে একটা অদ্ভুত আনন্দ। সেই দিনটা যেন একটা অদ্ভুত দিন সকলের কাছে, সকল ভারতীয়দের কাছে এবং বিদেশিদের কাছেও তাদের স্বাধীনতার দিনটাই বুঝি এতটাই আনন্দের, এতটাই গর্বের আমাদের কাছে যেমন। তো সেই কারণে স্বাধীনতা বিষয়ক কোনো কবিতা তুমি তোমার ঝুলি থেকে যদি আমাদেরকে উপহার দাও, ভীষণ খুশি হব দিদি, শ্যামলী দিদি। ধন্যবাদ মৈত্রী। আমি তাহলে এবার কবি অমিতাভ দাশগুপ্তর একটি কবিতা পাঠ করছি। সবারই খুবই জানা, একটু তবে ইন্টারাপ্ট করছি দাদা। হ্যাঁ দিদি, একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে কবিতা স্বাধীনতা বিষয়ক আমাদের মোহাম্মদ, উনার নামটা আমি এই মুহূর্তে স্ক্রিনে নেই বলে শুনতে পেলাম না, সম্ভবত সামথিং হায়দার হবেন, উনি কিন্তু স্বাধীনতা বিষয়ক কবিতা শুনতে চেয়েছেন। উনি বাংলাদেশ ঢাকা থেকে স্বাধীনতা বিষয়ের উপর কবিতা শুনতে চেয়েছেন, মুনমুন্দির কাছ থেকে শুনতে চেয়েছেন। আমি যাবো অবশ্যই মুনমুন্দির কাছে, তার আগে অবশ্যই দিদি তোমার কাছে। এবার তুমি পাঠ করো। হ্যাঁ, হায়দার ভাইকে আমার ধন্যবাদ জানাই। যদিও আমি জানি আগস্ট মাস শোকের মাস, বঙ্গবন্ধুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। সেই 15ই আগস্টেই আবার আমাদের ভারতের স্বাধীনতা দিবস, অদ্ভুত এক নির্মম পরিহাস। যাই হোক, আমি এবার স্বাধীনতার উপর কবি অমিতাভ দাশগুপ্তের একটি খুব পরিচিত কবিতা, কিন্তু আমার খুব ভালো লাগা একটি কবিতা পাঠ করছি। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছিল যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। অরিশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাত, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসা না। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
ধন্যবাদ। অসাধারণ একখানি কবিতা আমরা শুনে নিলাম, আশা করি সকলের ভালো লেগেছে, সেটা আমি অবশ্যই সবার কাছে একবার করে জানবই। কিন্তু অপূর্ব, অমিতাভ দাশগুপ্তের এই কবিতাখানি যেন একদম আহ জ্বলন্ত কবিতা, ভারতবর্ষকে উনি একদম তুলে ধরেছেন যেখানে বলে। এই কবিতাখানি আশা করি সকলের প্রিয়, ভীষণ প্রিয়। শ্যামলীদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কবিতাটি পাঠ করবার জন্য। ভীষণ শুনতে ইচ্ছা করে, বারবার কতবার না শুনেছি এই কবিতাখানি, তবুও যেন নতুন লাগে তো যতবার শুনেছি। ভীষণ সুন্দর। তোমার যদি অনুমতি থাকে তাহলে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে একটি লেখা পাঠ করতে পারি কি? হ্যাঁ, তুমি একটু করবে, তার আগে আমি আবার যাচ্ছি তোমার কাছে, মুনমুন্দির কাছে আরেকবার একটু একটা কবিতা শুনে নিই, তোমার কাছে আমি আবার ব্যাক করছি হ্যাঁ দিদি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। মুনমুন্দি, হ্যাঁ একদম, কারণ আশরাফ হায়দার স্যার যিনি রয়েছেন বাংলাদেশ ঢাকা থেকে, উনি মুনমুন্দির কণ্ঠেও অবশ্য একটা কবিতা শুনতে চেয়েছেন স্বাধীনতার উপরে, মুনমুন্দি, এবং উনি আমাদের সকলকে ভীষণ অভিনন্দন জানিয়েছেন। ওনারা সকলেই শ্যামলী দিদিমণি আবৃত্তি শুনে মুগ্ধ হলাম। অনবদ্য স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভীষণ ভালো লাগছে আমাদের মহান মহান এই যে সমস্ত বিদ্বজন সম্পর্কে তাদের মতামত তারা পোষণ করছেন, আমাদের দর্শক বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। মুনমুন্দি, তুমি অবশ্যই তোমার কণ্ঠে একখানি স্বাধীনতার কিছু শোনাও, সকল দর্শকদের বেশ। অবশ্যই আশা করি ভালো লাগবে। যদিও আজকে একটু সিলেক্ট করে রেখেছিলাম অনিরুদ্ধ ভাইয়ের কবিতা একটু শোনাবো, তো ঠিক একদম আছে, ওটাতে পরে আসছি। আগে যখন একদম স্বাধীনতার একদম, কবিতার আমি অনুরোধ অবশ্যই এসেছে যাব তোমার তখন, কাছে। একদম হ্যাঁ, অনুরোধ এসেছে, স্বাধীনতার সেই কারণেই কবিতা। বলছি, অনেকেই হ্যাঁ, করেছে ওই অনুরোধ। কবিতা আমি সুভাষ বলছি, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে ওই দিন 3 তলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ে দেওয়া ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে তোমার নশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুঠের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভায় আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামদের খেল। 56 বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, আর কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠেকানো স্ট্যাটিস্টিক্স,
সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নমস্কার। অসাধারণ, অসাধারণ কবিতা। আমি সুভাষ এবং বলছি। বাস্তবের সাথে বড় মিল। একদম একদম মিল। খুবই প্রাসঙ্গিক কবিতা। একদম। ফারুক আজম স্যারের কাছে একবার জাস্ট এই প্রসঙ্গে বলবো, দাদা কেমন লাগছে আমাদের এই কবিতা অনুষ্ঠান, একটু আপনি বলবেন কবিতাগুলো শুনে আপনার কেমন লাগলো? কবিতাগুলো শুনে আমার এটাই মনে হচ্ছে, বাঙালি জাতির মতো আর কেউ বোধহয় কবিতাকে এত ভালোবাসে না। কারণ যে এবং সেটা খুব ভালো জিনিস। অন্য এক একটা দেশের তো একটা নাম থাকে, কোনো দেশে ড্রাগ ট্রাফিকিং এর জন্য বিখ্যাত, কোনো দেশে সহিংসতার জন্য কুখ্যাত, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কবি এবং কবিতা প্রেমিক খুব কমই আছে। এবং কবিতা তো একটা সুকুমার বৃত্তির চর্চা, এবং সেটা হচ্ছে যে সুন্দরের, এবং এই যে কবিতা নিয়ে যে প্রকাশ, যে ভাব, যে ভক্তি, যে শ্রদ্ধা, এবং কবিতায় একজন কবি বলেছেন, কবিতার মধ্যে দিয়ে আমরা যে ইতিহাসটা পাই, যেটা কবিরা লিপিবদ্ধ করে রেখেছে, ঐতিহাসিকদের মধ্যে সেটা পাই না। যেমন তুমি হোমারের ইলিয়াড পড়লে সেখানে যে একটা সেই যুগের ছবি পাচ্ছ, বা সফোক্লিসের সেই নাটকগুলো, তার মধ্যে আমরা যে একটা প্রতিচ্ছবি পাই, হ্যাঁ, ঐতিহাসিক লেখক কবিদের মধ্যে, সেটা কিন্তু অন্য কিছুর মধ্যে ওরকম করে পাওয়া যায় না। এবং সেই প্রসঙ্গে আমি এটা বলবো যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকালে মেডিসিন স্কোয়ার গার্ডেনে যে একটা কনসার্ট হয়েছিল, বাংলাদেশ কনসার্ট, রবিশঙ্কর, বব ডিলান, জর্জ হ্যারিসন, এটা সবাই মিলে, তো অনেক সঙ্গীতের মধ্যে, শিল্পের মধ্যে, কবিতার মধ্যে ছড়িয়ে গেল বিশ্বে যে বাংলাদেশে কি জেনোসাইড হচ্ছে, পাকিস্তানিরা কিরকম নির্মম ভাবে নিরীহ লোকদের হত্যা করছে। এবং সেই সময় এই কবি, একজন কবি যিনি পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন, গিন্সবার্গ, সে একটা কবিতা লিখেছিলেন, তিনি কবিতা লিখেছেন অক্টোবর ইন যশোর রোড। যশোর রোড, সেই যশোর রোডে যেতে যেতে ওনার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা, এবং সেই কবিতাটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কারণ মানুষের চিত্তে, কবিতায় মানুষের বিবেকে আঘাত করতে পারে, চেতনা জাগাতে পারে। বব ডিলান সেই কবিতারই উনি গান করেছিলেন। তা আজকের অনুষ্ঠানে আমার ভালো লাগছে যে আমরা কবিতার চর্চা করছি, কবিতা নিয়ে ভাবছি, কবিতায় আমাদের ভালোবাসা প্রকাশ করছি, কবিতায় যুদ্ধ হচ্ছে, এবং এটা আমাকে অনেক সময় মনে পড়ে কবিতা যাপন, কবিতা যাপন, কবিতা যাপন, এই যে ওয়েস্ট সাইড, দাদা একদম, এই যে ওয়েস্ট সাইড স্টোরি ছবিটা হয়তো অনেকে দেখেছেন, সেখানে কতগুলো দৃশ্য ছিল ঠিক অস্ত্র নিয়ে না, ওরা যেন অনেকটা কবিতা নিয়ে লড়াই করছে। হ্যাঁ, এটা চমৎকার। তা কবিতার জয় হোক। বুদ্ধদেব বসু বলেছিলেন সব বাঙালি 20 বছরের বয়স হওয়ার আগে সবাই কবি, এরপরে মানে নানা রকম সামাজিক দায়িত্ব সংগ্রামে কবিতা চলে যায়। কিন্তু আমরা এখানে 30 বছরের পর যদি কেউ কবিতা লেখে তাহলে সে কবি, এটা বলেছিলেন। এবং সেই হিসাবে আমার মনে হয় যে আমরা যারা আছি সকলে কবি, সেই মাত্রায় যদি আমরা ধরি। আমরা জানি না এর কমে কেউ আছেন কিনা, কম বয়সী, তবে কবিতা অল্প বয়সে শুরু করতে হয়, কারণ প্রেমের প্রথম উন্মেষই হয় কবিতা প্রকাশ দিয়ে। সেই কবিতা রবীন্দ্রনাথ সেই ছোটবেলা থেকে শুরু করেছেন, এবং ক্রমবিবর্তনে সে আমার অনুষ্ঠানটা এই কারণে ভালো লাগছে যে আমরা কবিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কবিতা বেদিতে আমরা আমাদের শ্রম, আমাদের ভালোবাসা দিচ্ছি, এবং কবি অনিরুদ্ধ আলমকে ধন্যবাদ এটার সবাইকে একসাথে নিয়ে আসার। মানে কবিতার সাথে আমাদের ঘর গেরস্থালি আর কি, তার গল্প, ঘর গেরস্থালি, এবং বাঙালিদের মতো কবিতা,
আমার মনে হয় না বাঙালিদের মতো আর কেউ এমন এরকম প্রচন্ড ভাবে কবিতা নিয়ে অনুষ্ঠান করে বা কবিতা নিয়ে ভাবে বা কবিতার জন্য ভালোবাসে। সে কারণে ভালো লাগছে। একদম দাদা, মানে আমি একটু আপনি ইন্টারাপ্ট করছি মৈত্রী। হ্যাঁ। হ্যাঁ একদম, মানে একটা হ্যাঁ, একদম, ছোট্ট দিদিভাই বলো। ঘটনা মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম। হ্যাঁ বলো। সেটা হচ্ছে হ্যাঁ, একদম আমার বলো। মেয়ে তখন খুব ছোট, খুব ছোট, মানে হামা টানছে আর জাস্ট আধো আধো বুলি বেরিয়েছে। তো ওর বাবা ঘরে ঘুরতে ফিরতে কবিতা বলে। তো এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, বলছে, বলতে বলতে থেমে গেছে হঠাৎ করে। তো আমার মেয়ে হামা দিয়ে দিয়ে টানতে টানতে এসে বলছে, পরের লাইনটা বলে, অবনী বালিয়া তো। আমার মানে এটা আমার মানে রীতিম মানে ও যে অত ছোট বয়সে আমাদের কবিতাগুলো কান করে শুনে মুখস্থ করে একদম, ফেলেছে, একদম। মানে এটা মানে আমার একটা তোমার অসাধারণ বাড়িতে যে লেগেছে। পরিবেশ রয়েছে সেটার প্রভাব দেখো যে ছোট্ট শিশুটির মধ্যে পড়েছে। তখন এবং হামা আমার মনে হয় দিচ্ছে। ভবিষ্যতে সে অবশ্যই এই নিয়ে অবশ্যই না, চর্চায় ও রাখবে। এখন আমার খুব মনে হয় ভালো কবিতা লেখে, খুব ভালো কবিতা লিখছে এখন, বাহ, 9-এ পড়ে। অসাধারণ। হ্যাঁ, ক্লাস 9-এ পড়ে, ভীষণ খুব ভালো, ভালো ভীষণ কবিতা ভালো, লিখছে। ভীষণ ভালো। অবশ্যই দিদি, অবশ্যই তোমার কাছে পরে একটু যাবো। তার আগে ফারজানা নাজ সম্পাদির কাছে একবার জাস্ট যেতে চাই। দিদি, কেমন লাগছে কবিতা অনুষ্ঠান তোমার? দিদি, কেমন লাগছে? দিদিভাই খুব ভালো লাগছে, খুব মানে শুনছি, শিখছি, শুনছি, জানছি, আর একদম ঋদ্ধ জানার শেষ হচ্ছি। নেই। ফারুক ভাই চমৎকার ভাবে বললেন আমাদের ইতিহাসের পাতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বললেন। শ্যামলী রায় দিদিও উল্লেখ করলেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি মানে বিনম্র শ্রদ্ধা আমাদের একদম, জাতির জনক। কারণ এই মাসটা আমাদের জন্য, তোমাদের জন্য একদম। উনি যাবো আনন্দের, যাবো এখনই ওনার আমাদের কাছে। জন্য আবার একটা হুম। সেই সেই স্মৃতিটাও মানে ইয়ে হলো, উত্থাপন করা হলো। এবং ফারুক ভাই চমৎকার ভাবে সেটা তুলে ধরলেন, ভিডিও তুললেন। এবং মুনমুন দিদি একদম, যে কবিতা, নেতাজি যখন নেতাজি আহ্বানের যে কবিতার কথা বললেন, সত্যি নেতাজিকে যেন শুনতে পেলাম। আজকে এরকম নেতার প্রয়োজন, নেতৃত্বের প্রয়োজন আমাদের সমাজের এই অস্থির সময় আসলে। এই একদম। একদম, এখনো অনবদ্য একদম। তিনি তিনি অনবদ্য। তিনি চিরকাল আমাদের হৃদয়ে একটা অন্যরকম আসন অধিকার করে আছেন। একদম আচ্ছা, বাঙালি একদম। সেন্টিমেন্টাল বলতে গেলে নেতাজিকে নিয়ে। তাই তো মুনমুন্দি, এবং বাঙালি একদম সেন্টিমেন্টাল জড়িয়ে একদম রয়েছে নেতাজিকে একদম নিয়ে। নেতাজি একদম মানে একটা এই অদ্ভুত বিষয়ে অন্যরকম অনুভূতি। এখনো মানে গায়ের আমরা যেন রংগুলো খাড়া হয়ে যায়, এবং স্বাধীনতা একদম মানেই যেন এটাই বলতে নেতাজি। যাচ্ছিলাম, একদম এটাই বলতে যাচ্ছিলাম যে গায়ের রংগুলো এখনো খাড়া হয়ে ওঠে যখনই আমি সুভাষ বলছি এই কথাটা শুনতে আমি পাই সুহাস আমাদের বলছি, মধ্যে। হ্যাঁ। অদ্ভুত সেই একদম। না, যাকে আমার দিদি মনে আছে যে আমি একটি বিষয় শুধু বলবো, আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার একদম, বাবা তো স্বাধীনতা মানে বাংলাদেশ ভাষা আন্দোলনে একটা ভূমিকা রেখেছিলেন। এবং 1952 সালের পরে আব্বা কিন্তু মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্র রাজনীতির সম্পৃক্ত ছিলেন। আবার রাজনীতি দর্শনটা ছিল খুব দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করা। পরবর্তী জীবনে দেখেছি দেশের জন্য সবসময় কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু নেপথ্যে থেকে করেছেন সবসময়। আব্বা আমাকে একটা কথা বলেছিলেন যে কলকাতায় যদি যাও অন্য কোথাও যাবে না, নেতাজির বাড়িতে যাবে। হ্যাঁ, আমি আবার কথাটা রাখতে পেরেছি অনেক পরে। এটা প্রায় 2015 বা 16 সালের দিকে। হ্যাঁ, আমরা কলকাতায় গিয়েছি আমরা সপরিবারে। আমি জানি না কি অসাধারণ আবহ, নেতাজির বাসায় যখন যেতে পারলাম কলকাতায়, আমার একটা অনুভূতি হলো আমি যেন আমার বাবার রাজনৈতিক দর্শনটাকে, দেশাত্মবোধকে খুঁজে পেলাম। এইটুকুই বলা আর কি। যে এই পরম প্রাপ্তি। দিদি, অদ্ভুত কথা বলেছেন, পরম প্রাপ্তি আমাদের। সত্যি যে ওইখানে থেকেও আপনার বাবা এই কথা বলেছেন নেতাজির সম্পর্কে। উনি তো শুধুমাত্র আমাদের ভারতবর্ষের যে একজন দেশনেতা বা সেটা তো নয়, উনি তো সমগ্র দেশ বিদেশ ও সর্বত্র ঘুরে বেরিয়েছেন। সকলের সঙ্গে তার আতাত, সকলেই তার সম্পর্কে। যেমনই আরেকটি বিখ্যাত ব্যক্তিত্ব এখনই দাদা ফারুক দাদা বললেন যে রবীন্দ্রনাথের কথা বললেন, তো আমি পরবর্তীকালে অবশ্যই যাব। তার আগে অবশ্যই 15ই আগস্ট এই বিষয় দিনটি বাংলাদেশের কাছেও একটা ভীষণ একটা শোক মর্মের দিন। যদিও আহ আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর সেদিন মৃত্যুদিন। তো সেই বিষয় নিয়ে আমাদের শ্যামলীদি একটি কবিতা শোনাতে চেয়েছে, তাই শ্যামলীদির কাছে যাব, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাখানি শুনে নেবো। শ্যামলীদি, তোমার কাছ থেকে আচ্ছা অবশ্যই। মৈত্রী, আমি এক সেকেন্ডের জন্য একটু ইন্টারাপ্ট করি। আমি যেটা বলেছি উত্তম চক্রবর্তীকে ধন্যবাদ। আমি বলেছি অক্টোবর অন যশোর রোড, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। উনি সেটা ধরিয়ে দিয়েছেন। ওকে, অনেক ধন্যবাদ আচ্ছা, উত্তমদা। কারেক্ট। অবশ্যই, অবশ্যই।
সেপ্টেম্বর অন যশোর রোড, অক্টোবর অন যশোর রোড নয়। ধন্যবাদ উত্তম চক্রবর্তী, অবশ্যই হ্যাঁ, উত্তম হ্যাঁ, দা, এটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বরের যশোর রোড। আপনি শুনেছেন, হ্যাঁ একদম, আমাদের ভুল ত্রুটির জন্য মার্জনা করবেন অবশ্যই, ঠিক আছে। দিদি শ্যামলীদি, তুমি অবশ্যই শোনাও আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের কোনো কবিতা একখানি, আশা করি সকলের ভালো লাগবে। হ্যাঁ, বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি কবি নির্মলেন্দু গুণের লেখা একটি কবিতা পাঠ করছি। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেন্দি রং, তারপর তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সে কালো ফ্রেমের চশমা পরেছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তম পত্নীর গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেন্দি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতাল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায় হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানগুলির অপচয় বন্ধ রোধ করতে। কেন না, তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 চোখের সামনে হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাছোয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। ধন্যবাদ। অসাধারণ কবিতা দিয়ে বঙ্গবন্ধুকে আমাদের স্মৃতিচারণ, আশা করি সকলেরই হৃদয়ে একদম ভরে উঠেছে শ্যামলীদির এই কবিতায়। কোথায় যেন আবেগঘন হয়ে পড়েছি আমরা, আশা করি সকলেই। দাদা, অনিরুদ্ধ আলমদাকে বলছি, দাদা কেমন লাগলো? তুমি বাংলাদেশের মানুষ ছিলে, এখন যদিও প্রবাসী, তবুও কেমন লাগলো তোমার এই বঙ্গবন্ধুকে নিয়ে নির্মলেন্দু গুণের এই কবিতাখানি?
আমি আসলে বরাবরই শ্যামলী রায়ের কবিতা আবৃত্তির ভক্ত। আহ, এবং আমি এর আগেও ওনাকে আমি কথাটি একাধিকবার বলেছি। ওনার আবৃত্তি আসলে খুবই চমৎকার। ওনার কণ্ঠে নিবন্ধ নিবন্ধ গুণের এই চমৎকার কবিতাটি খুবই ভালো লাগলো, অসাধারণ লাগলো। এবং আমি খেয়াল করলাম যে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এই মুহূর্তে, দেখছে তারাও খুব মানে মানে উপভোগ একদম করেছে আবেগঘন হয়ে পড়েছে, এই জি প্রত্যেকে অনুভব শ্যামলী করেছে। রায়ের আবৃত্তিটি। তো এই মুহূর্তে আসলে এরকম একটি কবিতা আবৃত্তি আমার মনে হয় আমার মতো সকলেই আশা করছিলেন। এবং সেটির আমাদের সেই যে আমাদের যে এই যে চাওয়াটা উনি শ্যামলী রায়ের এই কবিতা আবৃত্তির মাধ্যমে পূরণ হলো। তো এই জন্য আমার একদম পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর কি। একদম দিদি, সত্যি ভীষণ সুন্দর এবং আমাদের দর্শক মন্ডলীর প্রচন্ড পছন্দ হয়েছে। প্রত্যেকেই জানিয়েছে তাদের অভিনন্দন, তোমাকে শুভেচ্ছা, এবং সকলে এত ভালো লেগেছে, প্রত্যেকে মন্তব্য দিচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মার শান্তি কামনা করছি। শ্যামলী দিদি, অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধুর স্মৃতি তর্পণের অসাধারণ কবিতা, ধন্যবাদ শ্যামলী রায়কে। আমাদের স্ক্রিনে ফুটে উঠেছে দিদি, তোমার জন্য অভিনন্দন। শ্যামলী দিদি ভাইকে ধন্যবাদ ও শুভকামনা। মৌমিতা দেব, সকলেই তোমাকে অবশ্যই শুভকামনা জানাচ্ছে, জানানোরই কথা, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে এর থেকে ভালো স্মৃতিচারণা সত্যি অসাধারণ। এর স্মৃতিচারণা আমরা অবশ্যই শুনিলাম তোমার কণ্ঠে। দিদি, এবার আরেকবার মুনমুন্দির কাছে আমি যাব। আমাদের অন্তিম পর্বে আমরা প্রায় চলে এসেছি। আমাদের পর্বের আশা করি অন্তর্জাল বৈঠকের শেষ দিকে আমরা একদম প্রায়। সেখানে অবশ্যই তোমার একখানি কবিতা শুনতে চাইবো, তোমার পছন্দ মতো। তুমি অবশ্যই সেটা যে কোনো বিষয়ে কবিতা তুমি আবৃত্তি বা পাঠ যাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকের অনুষ্ঠানের মানে যিনি হোতা আর কি, মানে যিনি আয়োজক, কবি অনিরুদ্ধ আলম, যার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে সামিল হওয়া, তো তার কবিতা, কবির সামনে কবির কবিতা পড়া কিন্তু যে কোনো বাচিক শিল্পীর পক্ষে একটু ভয়ের ব্যাপার। তো সেই সাহসটা আমি দেখাচ্ছি আজকে। অনিরুদ্ধ ভাইয়ার একটা কবিতা ময়ূরপঙ্খী, এটা দিয়েই আজকে আমি অনুষ্ঠানের আচ্ছা, সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে আহ আহ আমাদের আবৃত্তি শিল্পী মুনমুন উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো উনি ফিরে আসলে হ্যাঁ, আমার আমরা কথাটা আবার শুনতে শুনে পাচ্ছেন? নেবো ওনার কণ্ঠে, জি আশা করি শুনে নেবো। দিদি, শ্যামলী দি, তোমার কাছে আমি আবার যাচ্ছি, যেহেতু মুনমুন্দি কোনো যান্ত্রিক গোলযোগের জন্য কোনো কারণে হয়তো উনি মিউট হয়ে গেছেন, স্ক্রিনে উনাকে দেখা যাচ্ছে না। তুমি আমি সাম্প্রতিক আরেকটা বিষয় উল্লেখ করবো, দাদা ফারুক আজম দাদাও এই উল্লেখ করেছেন। তিনি আমাকে অফ স্ক্রিনে একবার শুনিয়েছিলেন যে তিনি শান্তিনিকেতন গেছেন। ইন্ডিয়াতে আসার পর উনি শান্তিনিকেতন গেছেন, আমি শুনেছিলাম ওনার কাছ থেকে। রাবীন্দ্রিক জায়গা, সেই আশ্রয়স্থল, আমাদের সবার অত্যন্ত প্রিয় প্রাণের ঠাকুরের জায়গা, যেখানে আমাদের পরম্পরা আজও প্রবহমান, সেই জায়গায় উনি ভ্রমণ করেছেন, গেছেন একবার। দাদা, একটু শুনবো তোমার কাছে কেমন লেগেছে সেই যে যখন তুমি শান্তিনিকেতন গেছিলে, কি ভালো লেগেছে তোমার, কেমন কেমন লেগেছে, একটু যদি সংক্ষেপে একটুখানি বলো আমাদের, কেমন লাগলো তোমার শান্তিনিকেতন ঘুরে ইন্ডিয়াতে আসার পর? এবার সরাসরি তো বলা যায় না যে খুব ভালো লেগেছে, তাহলে তো কতখানি শেষ হয়ে গেল। কিন্তু সেখানে গিয়ে যেন রবীন্দ্রনাথের স্পর্শটা পাওয়া যায়। সেইখানে একদম যখন কল্পনা করা যায় এখানে তিনি ছিলেন, এখানে হেঁটেছেন, এখানে বসে লিখেছেন, এখানে সেই ছাতিম তলা, সেই উপাসনালয়, যেখানে লেখা আছে উপাসনালয়ের মনে হয় বাইরে লেখা আছে যে ওখানে কতগুলো নিয়মাবলী আমি দেখেছিলাম, যে মদ্যপ অবস্থা ওখানে ঢোকা যাবে না, বা পায়ে জুতো নিয়ে, সব কিছু মিলিয়ে রবীন্দ্রনাথের একটা স্পর্শ সেখানে পাওয়া যায়। ওনার যে অদৃশ্য উপস্থিতি, এবং রবীন্দ্রনাথ তো উনি যুগ কাল ছাপিয়ে আছেন আমাদের অস্তিত্বে, আমাদের চেতনায়, এবং তাকে সেই শান্তিনিকেতনে যাওয়া মানে তার সে একটা স্পর্শ পাওয়া। সেই যন্ত্রের বিষয়ে যন্ত্রণায় একটু বিপর্যস্ত হ্যাঁ হয়ে একদম, পড়েছিলাম। একটু আমি অ্যাকচুয়ালি তোমাকে বললাম দিদি, আমি আবার তোমার কাছে ফিরে আসছি। আমরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছিলাম, সেটা অবশ্যই আমরা একটু স্থগিত রাখছি। তোমার কাছে কবিতাটা আগে শুনে নি, তারপরে আমরা আবার হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাব অবশ্যই। ঠিক আছে, বেশ। বলো, তুমি তোমার কবি কবিতাটি অনিরুদ্ধ আমাদের শোনাও। আলমের ময়ূরপঙ্খী। একদম জীবন কি পর্যটন নামে নাগরদোলা,
ভ্রমণে ভ্রমণে থাকি, তবুও পাশুটে বিভ্রমের দৌরাত্মে হাতে ছুঁয়ে দেখা হলো না 60 গম্বুজ মসজিদের ছায়া, ডাহুকের ফেলে আসা পালক, কাশফুলের কৈশোর, মহানন্দার ঢেউ বিলাসিতা, ঝিনুকের বুকে আধেকলিন বালি, পরিণামহীন এক ফালি অপূর্ণতা বুকের পকেটে নিয়ে ঘুরি সারা বেলা সারা বেলা। যেন খেলাঘরের বালখিল্যে গড়া একটি গরুর গাড়িতে চেপে কোথাও চলেছি হারিয়ে যাওয়া সুরম্য চিত্রনাট্যের খোঁজে। শতাব্দী জুড়ে অকাট্য শীতের রাত, সব্যসাচী গোয়েন্দার দক্ষ নিয়ে পিছু লেগেছে গঙ্গা থেকে ভলগা পর্যন্ত। অচেনা এক উলুপি তার রমণীয় পরামুখতা দিয়ে আমাকে কোন আন্তরিকতায় আগলে রাখে সকাল বিকাল। জিরাফের মতো উঁচু গলা অবনত করে বহুরূপী দুর্ভাগ্য কেন যেন কখনো সখনো কানে কানে সৌভাগ্যের পূর্বাভাস গাইতে থাকে। আর আমিও কোনো অবসরের ফাঁকে ইবন বতুতা কিংবা মার্কো পোলোর আদর্শে নিবেদিত আনুপাতিক ঘুমের ময়না তদন্ত কুড়াতে আলপটকা বেরিয়ে পড়লাম পোড় খাওয়া নাবিকের মুখ সেঁটে। নিরঙ্কুশ ময়ূরপঙ্খী নায়ে চেপে এক বন্দর থেকে আরেক বন্দরে রেখে আসি আমার ব্যাকুলতার বর্ণাঢ্য পরিজন পদচিহ্নগুলোকে। জলের জলসা ঘরে জলপরি, তুমিও কি এমন ভাবে ভালো লাগার তরঙ্গ খুলে দেওয়ালে দেওয়ালে সাজিয়ে রাখো রূপালী পর্দের অনার্যতা? জলসা ঘরের জলপরি, তুমিও কি এমন ভাবে ভালো লাগার তরঙ্গ খুলে দেওয়ালে দেওয়ালে সাজিয়ে রাখো রূপলী পদ্মের অনার্যতা? কবির অসাধারণ সামনে কবিতা। কবির কবিতা পাঠ, একদম একটু একদম। সাহসিকতার দাদা পরিচয়। কেমন লাগলো? দাদা, অনিরুদ্ধ দা কেমন লাগলো আপনার? আমি তো খুবই অভিভূত এবং মুগ্ধ। আমি আসলে বলতে পারি যে এক কথায় যে খুবই ভালো লেগেছে আসলে। মানে এটা হলো আমার আজকে এন্ডলেস ভালো লাগে। মানে এত সুন্দরভাবে মুনমুন মুখার্জি উপস্থাপনা করেছেন আমার কবিতাটি, আবৃত্তি করেছেন এবং অনেক আন্তরিকতা দিয়ে করেছেন। তো আমি মুগ্ধ, অভিভূত, এবং এটা হলো যার যার পড়ায় ভালো লাগায় অভিভূত আর কি। সকলের আমি সত্যি নিজেকে ভালো খুব লেগেছে ধন্য দিদি। মনে করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। প্রাণ ঢেলে কবিতাটি আবৃত্তি করেছো দিদি, পাঠ করেছো, অবশ্যই ভীষণ ভালো লাগলো। যেটা আমরা আসলে একদম শেষ করতে, একটু হ্যাঁ বলো। ইন্টারাপ্ট করছি যে অনিরুদ্ধ ভাইয়ার যে মানে শব্দ চয়ন, বিষয়বস্তু, হ্যাঁ, উপমা, সবকিছুই একটা রূপক, এবং এর জন্য এর কবিতা মানে ভীষণ টানে, আমাকে ভীষণ টানে। মানে অনিরুদ্ধ ভাইয়ের ফেসবুক খুলে আগে দেখি কি কবিতা পোস্ট হয়েছে, সেটা কবে রেকর্ড করব, হয়তো অফিসের ব্যস্ততার কারণে পারি না, কবে রেকর্ড করে ভাইয়াকে পাঠাবো, এরকম একটা ব্যাপার, এতটাই টানে কবিতাটা আমাকে। সত্যি দিদি, ভীষণ সুন্দরভাবে তুমি কবিতাটি উপস্থাপিত করেছো আমাদের কাছে, সকলেরই ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও সকলের ভালো লেগেছে, এবং যারা অতিথি বর্গ রয়েছে প্রত্যেকের তো আশা করি ভালোই লেগেছে, তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো লেগেছে। যে প্রসঙ্গটি দিয়ে আমি আজকে শেষ করব, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে আমি চলে গেছি। যাকে নিয়ে না কথা বললে বলার কোথাও যেন ফাঁকি থেকে যায় একটা জায়গায়, কোথাও শেষ হয়েও হইলো না, শেষ হয়ে যায়, সেই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে নিয়ে আমি কথা বলছিলাম। যেখানে আমরা এখনো পর্যন্ত হয়তো তার ভাষাতে শতবর্ষ পরে, আজই হতে শতবর্ষ পরে বা শত সহস্র বছর পরে পরে এবং ধরে আমরা তাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তাই তাকে কোনো অনুষ্ঠানে যদি একবার না উল্লেখ করা যায়, যেন কোথাও একটুখানি, কোথাও একটা সীমিত জায়গা হলেও তাকে না দিলে অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি শেষ শ্যামল দিদির কাছেই অনুরোধ রাখবো, দিদি তুমি আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে কিছু বলে আমাদের অনুষ্ঠান আমরা একদম শেষ করব তোমার কাছ থেকে শুনে। আমি চাইছি যে তুমি কিছু বলো, যে আমাদের ধন্যবাদ প্রাণের ঠাকুর। মৈত্রেয়ী, ধন্যবাদ মৈত্রেয়ী। 22শে শ্রাবণ অসম্ভব যেহেতু ভালো গেছে এই লাগছে, মুহূর্তে। ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। হ্যাঁ, 22শে শ্রাবণ আমরা কিছুদিন আগে পালন একদম। করলাম। তো আমাদের বাঙালিদের জীবনে তো কথাই আছে 12 মাসে 13 পার্বণ। তো আমার মনে হয় একটি পার্বণ হচ্ছে এই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ।
যা আমরা সবাই মিলে পালন করি। আর প্রাণের ঠাকুর কবি রবি ঠাকুর কবিগুরু আমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আমি তার পদ্যে গদ্যে গানে খুঁজে পাই। আমার খুব ভালো লাগা একটি লেখা পাঠ করে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। একদম। মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন চায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লার সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভেতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা কাঁচগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকুই ছাড়া আর কিছুই নয়। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আধারে জড়ানো কেবল সেই একটি দুপুর বেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার সেই একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। ধন্যবাদ। অসাধারণ। অসাধারণ। মৈত্রী, তোমার কাছে একটু আবদার জানাবো যে আমি শুধু 5টা না 6টা লাইন একটু আমার পক্ষ থেকে রবীন্দ্রনাথকে একটু শ্রদ্ধা জানানোর জন্য, যদি তুমি অনুমতি দাও। আমার কবিতাটা অবশ্যই, দাদা। কেমন লাগলো? ভীষণ সুন্দর, অসাধারণ ভীষণ সুন্দর বলে অসাধারণ। উনি শ্যামলীদি অনুপ্রাণিত হয়ে গেছেন অসাধারণ, দিদি। মানে একদম। সেই জন্যই অনুপ্রাণিত মুনমুনজি এই কারণে হয়েছি আর কি। অনুপ্রাণিত হয়ে গেছেন। হ্যাঁ, সেই কারণে উনি চাইলেন যে তিনিও পারলেন না থাকতে, যে রবি ঠাকুরকে সেই এটা কিছু সম্মান খুব জানানোর জন্য ছোট্ট তিনি যেন কবিতা, একদম একদম দিদি তুমি একদম বলো। মানে অবশ্যই। 6 লাইনের একটা ছোট্ট কবিতা, দেবব্রত দত্তের আমার রবীন্দ্রনাথ। আমি যখন অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। আমি যখন দুঃখ কষ্টে, ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। আমি যখন পথ হারাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। নমস্কার। একদম। এই কবিতাখানি আমি অবশ্যই শুনেছি, আমি পড়েছি কবিতাখানি, দেবব্রত দত্তের কবিতা। হ্যাঁ ভীষণ হ্যাঁ ভালো হ্যাঁ, লেগেছিল দিদি, আজকে তোমার কণ্ঠে শুনলাম। আমরা অবশ্যই এবার শেষ করে দেবো অনুষ্ঠান। আমাদের সকলের মতামত নিয়ে অবশ্যই আমরা শেষ করতে চলেছি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলার কোনো শেষ নেই, কারণ তিনি অসীম, তিনি বাঁধন ছাড়া। তাই আশা করি যে তার গভীরতা, তাকে চেনা, তাকে মাপা পরিমাপ করা আমাদের কারোরই কোনো সাধ্য নেই। এবং তাই আমরা শুধু হতে পারি, শুধু সমৃদ্ধই হতে পারি, ঋদ্ধই হতে পারি সেই রাবীন্দ্রিক জ্ঞান সমুদ্রে অবগাহন করে। এর বাইরে আর আমাদের করণীয় কিছু নেই। তাই আমরা ভীষণভাবে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি, সকল কাছে অনুমতি নিয়ে। দাদা, একটা সকলকে কথা আমার শুধু বলবো ধন্যবাদ যে জানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, মৈত্রী, তুমি কিন্তু একজন কবি, তো তোমার কিছু উপস্থাপনা আজকে কি শেষ করার সময় একটু পাবো না? অনিরুদ্ধ দা, এখন কি আর সময় হবে সেটা? অনিরুদ্ধ দা, আচ্ছা, ছোট্ট আমি করে। আমি আমি একটু বলে নেই। হ্যাঁ, সমস্যা নেই, আমরা যেহেতু সবার কবিতাই শুনলাম, হাতে যদিও সময় নেই, তবে অবশ্যই আমরা মৈত্রীর কাছ থেকে কবিতা শুনতে চাই। আমরা মৈত্রীর কবিতা শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, কারণ আজকের অনুষ্ঠানের প্রাণ পুরুষও সবার মধ্যে একটা মেলবন্ধন অবশ্যই। আর ও নিজে যেহেতু কবি, আমাদের একটা আবদার থাকতেই পারে।
আমি ছোট্ট একটা কবিতা একদম ছোট্ট করে শোনাচ্ছি। আহ, আহ, যদিও অনেক গুরুগম্ভীর কবিতা এখানে পাঠ হয়েছে, স্বাধীনতা বিষয়ক, রবীন্দ্রনাথ বিষয়ক, বা বিভিন্ন বিষয়, এবং অনিরুদ্ধদার কবিতা যেখানে পাঠ হয়েছে সেখানে কবিতার সবকিছু আর কি শেষ হয়ে যায় আর কি। তবুও ছোট্ট করে একটা লেখা আমি পাঠ করছি, একটু প্রেমের কবিতার মতো, তার সঙ্গে বিরহ মিশ্রিত, অন্যরকম একটু, যাতে সবার একটু অন্যরকম লাগে। কবিতাটি তোমার জন্য। যখন তুমি থাকো না কাছে, ভীষণ ভাবে কাছে থাকো, কথার মালা ছিঁড়ে গেলেও কেন জানি না পিছু ডাকো। যখন তুমি ব্যস্ত দেখাও বেহিসাবি কাজের ভিড়ে, কেমনে বোঝায় ক্লান্ত দুচোখ অপেক্ষমান স্বপ্ন নিরে। কথার বাণে বিধিয়ে দিয়ে কি জানি কি সুখ খোঁজো, সত্যি প্রেমের তীব্র দহন তুমি কি তার একটু বোঝো। আঁকড়ে ধরে বুকের মাঝে আবেগ ভেলায় নিত্যভাসী, অবুঝ হৃদে আজও হিল্লোর নিঠুর কানার মোহনবাসী। দিবানিশি ভাবে থাকি আত্মিকতার মিলন রাশে, যত্ন ভেজা কথার আদর চাই মন দিনের শেষে। আজও কাজল লেপ্টে গেলে ইচ্ছে করে মুছিয়ে দিক, হৃদয় পোড়ার উঠলে ধোয়া আলতো স্নেহে যত্ন নিক। অবাধ্য চুল এলোমেলো হয়ে উঠছে আজও জানালার পাশে, আগের মতো হোক না সকল, আকুল হিয়া সেই আসে। হয়তো তারও গহীন মনে বইছে একই অভিমানী ঝড়, একই ক্ষত বুকের মাঝে, তবু ছন্ন ছাড়া সুখের ঘর। নমস্কার। অসাধারণ, অসাধারণ, মিস করতাম এটা। অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো লাগলো ভীষণ। আহ আশা করি মানে সকলের সঞ্চালনা ছাড়াও আরেক মৈত্রীকে খুঁজে পেলাম, কবি মৈত্রী ধরা দিল অসংখ্য এর ধন্যবাদ মধ্যে। দিদি। দাদা, তাহলে সকলের অনুমতি নিচ্ছি, আজকের শুভরাত্রি জানাচ্ছি সকলকে, ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো না কোনো অনুষ্ঠানে। অবশ্যই। নমস্কার সকলকে জানাচ্ছি। শুভরাত্রি, নমস্কার দর্শক শুভরাত্রি। বন্ধু, সকলকে সকলে নমস্কার। ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন। দাদা। শুভেচ্ছা সবাই।